তুই আমারই থাকবি। লেখক এমন। পর্ব 1। একটা অন্ধকার রুমের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারের উপর বসে আছে মায়া। কিছুক্ষণ আগেই তাকে কিডন্যাপ করে এইখানে আনা হয়েছে। তাকে এইখানে কে এনেছে এটা সে ভালো করেই জানে, কিন্তু কেন আনা হয়েছে এটা সে বুঝতে পারছে না। সে এখন কোথায় আছে এটাও বুঝতে পারছে না। কারণ কিডন্যাপের সময় তাকে অজ্ঞান করে আনা হয়েছে, তাই সে বুঝতে পারছে না এখন সে কোথায় আছে। তাকে এইখানে কেন আনা হয়েছে, কিসের জন্য আনা হয়েছে, এইরকম নানান প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই রুমের দরজা খুলে কেউ একজন ভিতরে ঢুকল। তারপর রুমের লাইট অন করে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। এতক্ষণ অন্ধকারে থেকে হুট করে চোখে আলো লাগায় মায়া চোখ বন্ধ করে ফেলল। কারণ তার চোখে আলোর প্রভাবটা একটু বেশিই লাগছে, তাই সে চোখ বন্ধ না করে থাকতে পারল না। ছেলেটার বাম হাতে একটা খাবার প্লেট আর ডান হাতে পানির গ্লাস। ছেলেটা ধীরে ধীরে মায়ার কাছে এসে পাশে থাকা টেবিলের উপর পানির গ্লাসটা রেখে একটা চেয়ার টেনে মায়ার সামনাসামনি বসে পড়ল। তামিমা, আমার জানপাখিটার খুব খিদা পেয়েছে বুঝি। সরি, এতক্ষণ রান্না করছিলাম তাই খাবার নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। মায়া এবার আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকালো আর চেঁচিয়ে উঠে বলল, আমাকে এইখানে কেন নিয়ে এসেছেন? আর আমার হাত পা এইভাবে বেঁধে রেখেছেন কেন? তামিমা, আস্তে আস্তে কথা বল জানপাখি, এইখানে তোমার গলার আওয়াজ কেউ শুনতে পাবে না আমি ছাড়া। মায়া এবার আরো রেগে গিয়ে বলল, কে জান পাখি হে? তামিমা, কেন তুমি? মুচকি হেসে। মায়া, খবরদার আমাকে এইসব নামে ডাকবেন না। আমার নিজের একটা নাম আছে, ইচ্ছা হলে ওই নামে ডাকবেন, না হলে ডাকবেন না। তামিমা, আরে জানপাখি তুমি এত রেগে যাচ্ছ কেন? এটা তো কোনো নাম নয়, এটা তো তোমাকে ভালোবেসে ডাকলাম। মায়া, ভালোবেসে মানে? কি বলতে চাচ্ছেন আপনি? তামিমা, থাক এখন এইসব বাদ দাও, তোমার নিশ্চয়ই খুব খিদা পেয়েছে, এই দেখ তোমার জন্য আমি নিজ হাতে বিরিয়ানি রান্না করে এনেছি। প্লেটটা মায়ার সামনে এনে। মায়া, তো এইসব আমাকে বলছেন কেন? তামিমা, না, তোমাকে জানালাম যে তোমার জন্য আমি নিজ হাতে রান্না করে এনেছি। এবার লক্ষ্মী মেয়ের মতো হা কর তো, আমি তোমায় নিজের হাতে খাইয়ে দিচ্ছি। মায়া, খাবো না আমি আপনার খাবার, নিয়ে যান এইসব আমার চোখের সামনে থেকে, চেঁচিয়ে বলল। তামিমা, আরে জানপাখি এটা তো আমার খাবার না, তোমার খাবার। আর খাবার তো তোমায় খেতেই হবে, এত কষ্ট করে হাত পুড়িয়ে তোমার জন্য খাবার রান্না করে আনলাম আর তুমি বলছো খাবা না, এটা কেমন করে হয়? মায়া তামিমের বাম হাতের দিকে তাকাতেই দেখল হাত একটা কাপড়ের টুকরো দিয়ে বাঁধা। তার মানে উনি সত্যি হাত পুড়েছেন। দূর, এতে আমার কি, আমি কি বলেছি নাকি আমার জন্য হাত পুড়িয়ে রান্না করতে? মনে মনে তামিমা, কি হলো, এত কি ভাবছো? হা কর। মায়া, বললাম না আপনার খাবার খাবো না, আর এমনিতেও আমার ক্ষুধা নেই, নিয়ে যান এইসব। সকালে তো আম্মুর সাথে রাগ করে বাসা থেকে বেরিয়ে এসেছিলাম। আসার সময় নাস্তাটাও খাইনি, খুব খিদে লেগেছে। কিন্তু এই ব্যাটার হাতের বানানো খাবার আমি খাবো না। হু। তামিমা, খাবা না সত্যি? মায়া অন্যদিকে মুখ করে। তামিমা, ওকে ফাইন, তোমাকে কিভাবে খাওয়াতে হবে এটা আমি ভালো করেই জানি। কথাটা বলেই বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেল। মায়া, এটা কি হলো? এতক্ষণ খাওয়ানোর জন্য জোর করলো আর এখন খাবারটা রেখে চলে গেল। ইস, পেটের মধ্যে মনে হচ্ছে ইঁদুর দৌড়চ্ছে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। এখন কিছু না খেলে তো আবার হসপিটালে দৌড়তে হবে। এমনিতেই আমার ক্ষুধা বেশি, ক্ষুধা সহ্য করে থাকতেই পারি না। মায়া এই সব কথা ভাবছিল তখনই আবার তামিম এসে রুমে ঢুকল। তার বাম হাতে একটা ছোট বোতল। বোতল ভর্তি তেলাপোকা। বোতলের মধ্যে এত তেলাপোকা দেখে মায়ার অবস্থা শেষ। এমনিতেই মেয়েরা তেলাপোকা অনেক ভয় পায়, তার উপর আবার এত তেলাপোকা দেখে মায়ার তো অবস্থা টাইট। তামিমা ধীরে ধীরে মায়ার কাছে এসে চেয়ারটার মধ্যে বসে পড়ল। কি তেলাপোকা দেখে ভয় হচ্ছে? মায়া, নোনা, ভয় হবে কেন? আমি তেলাপোকাকে ভয় পাই না, ভয়ার্ত কণ্ঠে। তামিমা, তাই নাকি? তাহলে তো ভালোই। আমি তো এইসব তোমার জন্যই এনেছি। মায়া, আমার জন্য মামানে। ভয় মুখ থেকে কথা বের হচ্ছে না। তামিমা, মানে হলো তুমি যদি এখন খাবারগুলো না খাও তাহলে এইসব তেলাপোকা গুলো বের করে তোমার উপর ছেড়ে দিব। কি দিব? মায়া, না না প্লিজ এমন করবেন না, আমি খাবার খাবো, আমার হাত খুলে দিন, আমি এক্ষুনি খাবারগুলো খেয়ে নিচ্ছি। এমনিতেই হাত পা বাঁধা, তার উপর যদি এত তেলাপোকা আমার উপর ছাড়া হয় তাহলে যে আমার কি হবে আল্লাহ।
তামিমও না জান পাখি, এটা তো হবে না। তোমায় আমি নিজের হাতে খাইয়ে দিব বলেই তো এত কষ্ট করে তোমার জন্য রান্না করে আনলাম। মায়া, এখন এই ব্যাটার হাতে আমায় খাবার খেতে হবে। হে উপরওয়ালা, এ কোন বিপদে ফেললে আমায়, মনে মনে। তামিমও মায়া চুপ করে আছে দেখে খাবার প্লেটটা নিজের হাতে নিয়ে খাবারগুলো থেকে এক লুকমা খাবার তুলে মায়ার মুখের সামনে এনে ধরল আর বলল, হা কর। মায়া হাত না ধুয়েই খাইয়ে দিচ্ছে ওয়াক। কিছু করারও নেই, খেতেই হবে, আর এমনিতেও অনেক খিদেও লেগেছে। খেয়ে নেই, পেটে গেলে তো সব হজম হয়েই যাবে। কোনো কথা না বলে হা করল। তামিমও খাবারটা সুন্দর করে মায়ার মুখে ঢুকিয়ে দিল। খাবারটা মুখে দিতেই মায়া চমকে উঠল। কারণ একটা ছেলে যে এত ভালো রান্না করতে পারে সে আগে জানতো না। আসলেই খাবারটা অনেক ভালো হয়েছে। তামিম নিজের হাতে মায়াকে খাইয়ে দিচ্ছে আর মায়া বাধ্য হয়ে খেয়ে যাচ্ছে। একবার মায়া তামিমের দিকে তাকাতেই দেখল সে তার দিকে তাকিয়ে আছে আর মুচকি হাসছে। লজ্জায় মায়া মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ পর প্লেটের খাবার শেষ হয়ে গেল, মায়ারও পেট ভরে গেল। সে আর খেতে পারবে না, পেট একদম টাইট। তামিমও আরও খাবার আনবো নাকি? মায়া, না আর খেতে পারবো না, পেট ভরে গেছে। তামিমও, ওকে বাই দা ওয়ে, খাবারটা কেমন হয়েছে? মায়া, ভালোই হয়েছে, মুখ গোমরা করে। তামিমও, আচ্ছা আমি প্লেটটা রেখে আসি, থাক তুমি। তারপর তামিম প্লেট নিয়ে রুম থেকে চলে গেল। মায়া, বিরিয়ানি খাওয়ানোর জন্য উনি আমায় এইখানে এনেছেন নাকি? শুধু বিরিয়ানি খাওয়ানোর জন্য কেউ কাউকে এইভাবে কিডন্যাপ করে আনে নাকি? উনি আমায় এইখানে কেন এনেছেন কিছুই তো বুঝতে পারছি না। এতক্ষণ ধরে গল্প পড়ছেন অথচ তাদের মধ্যে কারো পরিচয়ই পেলেন না। চলেন তাহলে তাদের দুজনের পরিচয়টা জেনে নেই। গল্পের নায়কের নাম হলো তামিম। পুরো নাম তামিম আহমেদ। সে এইবার অনার্স শেষ বর্ষে পড়ছে। তার বাবা এই শহরের টপ ধনীদের মধ্যে একজন। টাকা পয়সা বাড়িগাড়ি কোনো কিছুরই অভাব নেই তাদের। তামিম তার মা বাবার একমাত্র সন্তান। অপরদিকে মায়া হলো এই গল্পের নায়িকা। তার পুরো নাম মায়া ইসলাম। মায়াও তার মা বাবার একমাত্র সন্তান। তাদের পরিবার এতটাও ধনী না আবার গরিবও না। বলতে গেলে মধ্যবিত্তদের থেকে আরেকটু উপরের লেভেলে মায়ার পরিবার। তার বাবার নিজের কয়েকটা ব্যবসা আছে। পরিচয় পর্ব শেষ। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তামিম মায়াকে কেন এইখানে কিডন্যাপ করে এনেছে, তাই তো? তাহলে একটু শর্টকাট ভাবে বলি শুনেন। একদিন ভার্সিটিতে মায়া আর তার বন্ধুরা বসে গল্প করছিল। গল্পের এক পর্যায়ে মায়ার এক বান্ধবী নীলা বলল, নীলা, তোদের মধ্যে কেউ যদি এখন একটা ছেলেকে ফুল দিয়ে প্রপোজ করে তাহলে তাকে আমি 1000 টাকা দিব। মায়া কোনো কিছু না ভেবেই বলল, সত্যি বলছিস তো? নীলা, অবশ্যই। মায়া, ওকে এদের কাছে টাকা দে। নীলা, কেন? মায়া, তুই যা বলেছিস আমি তা করব, যে কোনো একটা ছেলেকে গিয়ে প্রপোজ করব, তুই এদের কাছে টাকা দে। নীলা, সত্যি করবি ভেবে বলছিস তো? মায়া, হুম, না করতে পারলে তোর টাকা তুই নিয়ে যাস। নীলা, ওকে, এই দিলাম এদের কাছে টাকা, এবার যা গিয়ে একটা ছেলেকে প্রপোজ কর দেখি। 1000 টাকা ওর এক বান্ধবীর কাছে দিয়ে মায়া চারপাশে তাকিয়ে প্রপোজ করার জন্য একটা ছেলে খুঁজতে লাগলো। ছেলে অনেক আছে কিন্তু তার বোকা টাইপের ছেলে চাই, যাতে প্রপোজ করলে কোনো ধরনের হইচই না হয়। হঠাৎ তার চোখ পড়ল ভার্সিটির আমগাছের দিকে। সে দেখল একটা ছেলে আমগাছের নিচে বসে বসে ফোনে কথা বলছে। ছেলেটার পোশাক একদম ঢিলেঢালা আর একটু ময়লাও। হে, এই ছেলেটাই হবে নিশ্চয়। ছেলেটা গরিব প্লাস বোকা টাইপের হবে। যাই গিয়ে একে দিয়েই কাজটা করে ফেলি। তোরা শুধু দেখে যা এই মায়া এবার কি করে, বলেই বসা থেকে উঠে ছেলেটার কাছে যেতে লাগলো। যাওয়ার সময় একটা ফুল গাছ থেকে একটা ফুল নিয়ে গেল। মায়া, হেই যে মিস্টার, শুনছেন? ছেলেটার কাছে গিয়ে ছেলেটা মায়ার কথা শুনে পিছনে ফিরলেই মায়া সাথে সাথে হাঁটু গেড়ে বসে ফুলটা ছেলেটার সামনে ধরে তাকে আই লাভ ইউ বলে প্রপোজ করে ফেলল। ছেলেটা শুধু চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। ছেলেটার সারামুখে রং লাগানো, তার উপর আবার চোখে সানগ্লাস। মায়া তার কাজ শেষ করে উঠে দাঁড়াতেই কোথা থেকে জানি একটা ছেলে দৌড়ে এসে ওই ছেলের কাছে দাঁড়ালো যেই ছেলেকে মায়া প্রপোজ করেছে। ভাই সরি, আসতে একটু দেরি হয়ে গেল, এই নিন আপনার পানি। যাকে মায়া প্রপোজ করেছে তার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে ছেলেটা পানির বোতল হাতে নিয়ে বোতলটা খুলে সারামুখে পানি ছিটিয়ে মুখ ধুতে লাগলো।
মুখ ধোয়া শেষ হলেই পাশে থাকা ছেলেটা ওই ছেলের দিকে একটা রুমাল এগিয়ে দিল। ছেলেটা এবার রুমাল নিয়ে মুখটা ভালো করে মুছে নিল। তারপর মায়ার দিকে তাকালো। মায়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটার কাণ্ড দেখছিল, এবার ছেলেটাকে দেখেই ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করল। কারণ সেই ছেলেটাই তামিম, যাকে পুরো ভার্সিটির ছেলে মেয়েরা জমের মতো ভয় পায়। কিন্তু ছেলেটা কখনো খারাপ কাজ করে না, উল্টা কেউ খারাপ কাজ করলে তাকে ধরে উচিত শিক্ষা দেয়। মায়া ভাভাইয়া আমি সশরী প্লিজ আমায় মাফ করে দিন, আসলে আমি আপনাকে। তামিমও তোমায় তো আমি কিছু বলিনি, তাহলে এত ভয় পাচ্ছ কেন? মায়া না আসলে মানে। তামিমও কোন ইয়ারে পড়? মায়া থার্ড ইয়ারে। ভয় ভয়। তামিমও ওকে তাহলে এখন থেকে আমাদের প্রতিদিন দেখা হবে আজকে বাই আমার একটু জরুরি কাজ আছে। তারপর তামিম ওর সাথে থাকা ছেলেটাকে নিয়ে চলে গেল। আর মায়া ভয়ে ভয়ে ওর বান্ধবীদের কাছে চলে আসলো। আসতে না আসতেই ওর বান্ধবীরা ওকে ঘিরে ধরল। কিভাবে তামিম ভাইয়াকে প্রপোজ করলি, উনি তোকে কি বলবেন ব্লাবলা। মায়া উনি কিছুই বলেননি, দে এবার আমার 1000 টাকা বলেই ওর বান্ধবীর থেকে টাকাটা নিয়ে নিল। ওই দিন ক্লাস করে মায়া বাসায় এসে ভাবতে লাগলো, এখন থেকে আমাদের প্রতিদিন দেখা হবে মানে উনি এই কথা কেন বললেন। না জানি কাল থেকে কি হয় আমার সাথে। আর এদিকে তামিমের তো মায়াকে মনে মনে ভালো লেগে যায়, বলতে গেলে সে মায়াকে ভালোবেসেই ফেলেছে। এরপর থেকে তামিম প্রতিদিন মায়ার সাথে কথা বলতে থাকে। মায়ার অবশ্য ভালো লাগতো না, কিন্তু বাধ্য হয়েই তামিমের সাথে ওর কথা বলতে হতো। কিন্তু তামিম কখনো মায়াকে বলেনি যে সে তাকে ভালোবেসে ফেলেছে। তারপর আজকে সকালে তামিম ভার্সিটিতে এসে মায়াকে খুঁজতে গিয়ে ওর ক্লাসে গিয়ে দেখল সে একটা ছেলের পাশে বসে বসে বই নিয়ে কি যেন কথা বলছে। এই দৃশ্যটা দেখে তামিমের মাথা গরম হয়ে গেল। তাই সে ভার্সিটি শেষে তার লোকজন দ্বারা মায়াকে এইখানে কিডন্যাপ করে আনে। এই হলো কাহিনী, আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন গল্পতে আসি। মায়া বসে বসে চিন্তা করছে তাকে এইখানে কেন আনা হয়েছে, ঠিক তখনই তামিম আবার রুমে আসলো। মায়া আপনি আমায় এইখানে কেন এনেছেন? প্লিজ আমায় ছেড়ে দিন, আমি বাসায় যাব। তামিমও তুমি একটা ছেলের সাথে কথা বলেছ, সেই অপরাধে তোমাকে এইখানে কিডন্যাপ করে এনেছি। মায়া আমি কখন কোন ছেলের সাথে কথা বললাম? অবাক হয়ে। তামিমও সকালে ক্লাসের মধ্যে বসে যে একটা ছেলের সাথে কথা বলেছিলে মনে নেই? মায়া ঘটনাটা মায়ার মনে পড়ে যায় আর বলল, হে তবে আমি তো ওই ছেলেটার সাথে পড়া নিয়ে কথা বলেছিলাম। তামিমও পড়া নিয়ে কথা বলতে ছেলেই পেলি, কোনো মেয়ে পেলি না? আর তোর বান্ধবীরা তখন কোথায় ছিল? রাগী গলায়। মায়া তামিমের রাগ দেখে খানিকটা ভয় পেয়ে গেল। উনি তো সবসময় রাগ করেন না, কিন্তু হঠাৎ রাগ উঠলে আবার খুব ভয়ঙ্কর হয়ে উঠেন। আসলে ওই সময় আমার। তামিমও শুন, আমি তোকে ভালোবাসি, যেদিন তুই আমায় প্রপোজ করেছিলি সেদিন থেকেই তোকে ভালোবাসতে শুরু করি। আমি ছাড়া তুই কোনো ছেলের সাথে কথা বলতে পারবি না, কারণ তুই শুধু আমার আর আমারই থাকবি। কথাগুলো মায়ার মুখ চেপে ধরে বলল তামিম। তারপর মায়ার মুখ ছেড়ে দিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল সে। এদিকে মায়া তো অবাক, তামিমের কথা শুনে তো সে কিছুই বুঝে উঠতে পারেনি। তবে এটা ঠিকই বুঝেছে ওইদিন তামিমকে প্রপোজ করে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তুই আমারই থাকবি। লেখক এমন। পর্ব 2। বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে তামিম আর মনে মনে ভাবছে, রাগের মাথায় তো মায়াকে নিজের ভালোবাসার কথাটা বলে দিল, এবার কি হবে? সে তো চেয়েছিল মায়ার সাথে আরও কিছুদিন ফ্রেন্ডলি ভাবে কাটিয়ে তাকে ভালো করে বুঝতে। কিন্তু মায়া আজ যা করল তাতে তার আর সেসব করা হলো না। আর তখন রাগের মাথায় মায়াকে নিজের মনের কথাগুলো বলে দিল। আচ্ছা মায়া এখন কি ভাবছে? দূর কি ভাববে, ও তো নিজে থেকেই আমায় প্রপোজ করেছে, তাহলে নিশ্চয় সে আমায় ভালোবাসে। আমিও তাকে ভালোবাসি আর ভালোবাসার কথা বলেও দিয়েছি, এইসব নিয়ে আমি এত চিন্তা করছি কেন? মায়া আবার ওইখানে একা একা বসে আছে, যাই গিয়ে দেখে আসি ওর কোনো কিছু লাগবে নাকি। এদিকে মায়া তামিমের কথাগুলো মাথা থেকে ঝেড়ে নিজের চিন্তা করতে মগ্ন। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, ভার্সিটি সেই কখন ছুটি হয়ে গেছে। এখন তার বাসায় থাকার কথা ছিল, কিন্তু সে এখন এক অজানা জায়গায় বন্দী হয়ে আছে। এখন সে কিভাবে বাসায় যাবে, কখন বাসায় যাবে? এতক্ষণে নিশ্চয়ই তার মা বাবাও তার জন্য চিন্তা করা শুরু করে দিয়েছেন। তার বাবা আবার প্রেসারের রোগী,
কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করলে উনার আবার প্রেশার বেড়ে যায়। মায়ার এখন নিজের থেকে মা বাবাকে নিয়েই বেশি চিন্তা হচ্ছে। না জানি আম্মু আব্বু এখন কি করছেন। এই রকম নানান বিষয় নিয়ে ভেবে যাচ্ছে মায়া। এমন সময় রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো তামিম। তারপর আগেরকার মতোই মায়ার কাছে এসে পাশে থাকা চেয়ারটা নিয়ে মায়ার সামনাসামনি বসে পড়ল সে। তামিমা, আমার জান পাখিটা কি ভাবছে? মায়া, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। আম্মু আব্বু নিশ্চয় আমার জন্য চিন্তা করছেন, প্লিজ আমায় যেতে দিন, মিনতির সুরে। তামিমা, এটা তো হবে না জান পাখি, ভুল যেহেতু করেছ তাহলে শাস্তি তো পেতেই হবে। তবে প্রথমবার বেশি শাস্তি দিব না। কয়েকদিন শুধু এইখানে থাকবে, তারপর এমনিতেই ছেড়ে দিব। মায়া, এইসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? কি এমন ভুল করেছি আমি যার জন্য আমায় এতদিন এইখানে থাকতে হবে? তামিমা, ওই যে আজ ক্লাসের মধ্যে একটা ছেলের সাথে কথা বলেছিলে। মায়া, আমি তো বললামই যে আমি ওই ছেলের সাথে ইচ্ছা করে কথা বলিনি। জাস্ট একটা পড়ার বিষয় নিয়ে কথা বলেছিলাম। তাছাড়া আমি ওই ছেলের কাছে যাইনি, ওই ছেলেটাই আমার কাছে এসেছিল পড়া নিয়ে একটা কথা বলতে। তামিমা, তার জন্য বুঝি একজন আরেকজনের গা ঘেঁষে বসতে হয়? মায়া, না আসলে। তামিমা চুপ, আর একটা কথাও নয়। আমি যা বলেছি তাই হবে। আর থাকা নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। তোমার জন্য আলাদা করে রুম গুছিয়ে রাখা হয়েছে যেখানে শুধু তুমি থাকবে আর কেউ না। আর বাসার কাউকে নিয়ে অযথা চিন্তা করতে হবে না। বাসায় ফোন করে জানিয়ে দাও যে তুমি আজ তোমার এক বান্ধবীর বাসায় থাকবে। মায়া, আম্মু আব্বু আমাকে ফেলে কখনো একা খাবার খায়নি, আর কখনো কোনো ফ্রেন্ডের বাসায় থাকতেও দেয়নি। আর আমি কখনো আম্মু আব্বুকে মিথ্যা কথা বলিনি, আজকেও বলতে পারবো না, প্লিজ আমাকে বাসায় যেতে দিন, মিনতির সুরে। তামিমা, মাঝে মধ্যে নিজের ভালোর জন্য মিথ্যা কথা বলতে হয় জান পাখি। বাসার কারো নাম্বার বল, ফোন লাগিয়ে দিচ্ছি। মায়া, নিজের ভালোর জন্য মিথ্যা কথা বলতে হবে মানে? তামিমা, কারণ তুমি যাই করো না কেন তুমি এইখান থেকে কোথাও যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যেতে না দিচ্ছি। তাই বলছি বাসার কারো নাম্বার দাও, আমি ফোন লাগিয়ে দিচ্ছি। না হলে বাসার মানুষ শুধু শুধু চিন্তা করবে তোমার জন্য। মায়া বুঝতে পেরেছে আজকে তামিম ওকে কোনোভাবেই ছাড়বে না। এখন কি করা যায়? কি করা যায়? পেয়েছি, একবার কোনো রকমে বাসায় কথা বলতে পারলে ওদেরকে বলে দিব যে আমায় কিডন্যাপ করা হয়েছে। তাহলে নিশ্চয়ই আব্বু পুলিশের দ্বারা আমাকে খুঁজে বের করবে, মনে মনে কথাগুলো ভাবছে। তামিমা, এত কি ভাবছো জান পাখি? মায়া, হে না মানে কিছু না। আমার হাত খুলে দেন, আমি বাসায় ফোন করে বলে দিবনে আমি আজ আমার এক বান্ধবীর বাসায় থাকব। তামিমা, হাত তো এখন খোলা যাবে না জান পাখি। তুমি নাম্বার বল, আমি ফোন লাগিয়ে দিচ্ছি তোমার কাছে। মায়া উপায় না পেয়ে তার আম্মুর নাম্বার তামিমকে বলল। তামিমা নাম্বারগুলো তুলে ফোন লাগিয়ে মোবাইলটা মায়ার কানের কাছে ধরল আর বলল, ভুলেও তাদেরকে কিছু বুঝতে দিবা না, না হলে কিন্তু তোমার পরিবারের কারো ক্ষতি হতে পারে। কিছুক্ষণ রিং হওয়ার পর মায়ার আম্মু ফোন রিসিভ করলেন। হ্যালো, কে বলছেন? মায়ার আম্মু। মায়া, হ্যালো আম্মু, আমি মায়া বলছি। মায়া, আম্মু তুই এখন কোথায় আছিস? সন্ধ্যা হয়ে গেছে অথচ এখনো বাসায় আসিস নাই কেন? অস্থির কণ্ঠে। মায়া, আসলে আম্মু আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আছি আর আজকে ওইখানেই থাকব। তোমরা খেয়ে দে ঘুমিয়ে পর, আমি কাল সকালেই বাসায় চলে আসব। ফ্রেন্ডের বাসায় কেন থাকবি? তুই তো কখনো রাতে বাহিরে কোথাও থাকিস না, তাহলে আজ কিসের জন্য ফ্রেন্ডের বাসায় থাকবি? মায়া, আসলে আম্মু আজকে আমার এক ফ্রেন্ডের জন্মদিন, তাই সে আমায় জোর করে তার বাসায় রেখে দিয়েছে। আমি কাল সকালেই বাসায় চলে আসব, প্রমিস। কিন্তু তোর আব্বু যে। মায়া, তুমি আব্বুকে একটু বুঝিয়ে বল প্লিজ আমার আজ। মায়ার কথা শেষ হওয়ার আগেই তামিম ফোন কেটে দিল। তামিমা, অনেক কথা হয়েছে, তোমার কি এখন ক্ষুধা লেগেছে? মায়া, না। তামিমা, ওকে তাহলে তুমি থাক, আমি একটু পরে আবার আসব। তারপর তামিম আবার বারান্দায় এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। এমন সময় হঠাৎ তার ফোনে একটা কল আসলো। পকেট থেকে ফোনটা বের করে দেখল তার আব্বু কল করেছেন। কোনো কিছু না ভেবেই সে কলটা রিসিভ করল। তামিমা, হে আব্বু বল। কোথায় তুমি? তামিমা, আমি তো এখন আমাদের বাগান বাড়িতে আছি। কেন? এই সময় তুমি ওইখানে কি করছো? বাগান বাড়িতে তো তুমি কোনো কাজ না ছাড়া যাও না। তামিমা, হে একটা জরুরি কাজে এইখানে এসেছিলাম।
আজকে এইখানেই থাকবো, কাল ভার্সিটি শেষে বাসায় আসবো। ওকে, তোমার যা ইচ্ছা কর, এখন ফোন রাখলাম তাহলে। তামিমের বাবা রফিক আহমেদ ফোন কেটে দিলেন আর তামিম ফোনটা পকেটে ঢুকিয়ে আবার আকাশের দিকে একমনে তাকিয়ে রইল। এদিকে মায়া বসে বসে ভাবছে, তামিমকে প্রপোজ করে তো সে এখন ফেঁসে গেছে। সে তো তামিমকে ভালোবাসে না, ওই দিন বাজি জিতার জন্য ভুল করে তামিমকে সে প্রপোজ করে ফেলেছে। এখন সে কি করবে? তামিমকে কি ওই দিনের ঘটনাটা বলে দিবে? বললে যদি তামিম ওর কোনো ক্ষতি করে, না বললে তো আবার তামিম তার পিছনে সবসময় ঘুরঘুর করতে থাকবে। সে কিছু বলতেও পারবে না, কারণ তামিমকে সে ভীষণ ভয় পায়। কিন্তু এইভাবে চলতে থাকলে তো হবে না। তাহলে এখন তার কি করা উচিত? মায়ার মাথায় যেন কিছুই কাজ করছে না। কি থেকে কি করবে সে কিছুই ভেবে পাচ্ছে না। রাত্রিবেলা তামিম মায়ার জন্য গরুর মাংস ভোনা করে একটা প্লেটে ভাত নিয়ে অন্য আরেকটা প্লেটে মাংস ভোনা নিয়ে চলে আসলো মায়ার কাছে, যেখানে সে মায়াকে বেঁধে রেখেছে। তামিম আবার সবকিছুই রান্না করতে পারে। তার রান্নাও কিন্তু অনেক ভালো হয়। ছোটবেলায় সে সবসময় তার মায়ের সাথে রান্নাঘরে থাকত। আর তার মায়ের রান্না করা দেখে সেও আস্তে আস্তে সবকিছু শিখে ফেলে। এমনকি সে মাঝে মধ্যে বাসায় সবার জন্য রান্নাও করে। রুমে ঢুকে তামিম একটা চেয়ার টেনে মায়ার পাশে বসে পড়ল, তারপর প্লেটে একটু মাংস ভোনা নিয়ে ভাত ভালো করে মাখিয়ে মায়ার মুখের সামনে ধরে বলল, নাও হা কর, তোমার জন্য গরুর মাংস ভোনা করে এনেছি। মায়ার আবার গরুর মাংস খেতে অনেক ভালো লাগে। বলতে গেলে এই খাবারটা তার পছন্দের খাবারের মধ্যে প্রথম তালিকায় রয়েছে। আজ সকালে সে তার আম্মুকে বলেছিল গরুর মাংস রান্না করতে। তিনি রান্না করতে পারবেন না বলাতে মায়া রাগ করে না খেয়েই বাসা থেকে বেরিয়ে পড়ে। আর এখন তার সেই পছন্দের খাবার তার সামনে। মায়া কোনো কিছু না ভেবেই হা করে ফেলল। তামিমও সুন্দর করে খাবারের লুকমাটা মায়ার মুখে ঢুকিয়ে দিল। মায়া হাহ, কি টেস্ট খাবারের! এই ব্যাটা দেখছি অনেক ভালো রান্না করতে পারে। কিন্তু রান্নাটা যে ভালো হয়েছে এটা উনাকে বুঝতে দেওয়া যাবে না। না হলে বলা তো যায় না, বেশি খাইয়ে দিতে পারে। মায়া খাচ্ছে আর মাঝে মধ্যে তামিমের দিকে আর চোখে তাকাচ্ছে, যেটা তামিম বুঝতে পারছে না। মায়ার খাওয়া শেষ হলে তামিম প্লেটটা নিয়ে রান্নাঘরে চলে এলো। তারপর ওই প্লেটের মধ্যেই খাবার নিয়ে সেও খাবার খেয়ে নিল। খাওয়া শেষ করে তামিম হাত ধুয়ে একটা গার্ডকে ডেকে সবকিছু গুছিয়ে নিতে বলল, মায়ার কাছে চলে আসলো। মায়ার কাছে এসে কোনো কথা না বলেই মায়ার হাত পা খুলে দিল। তারপর তার হাত ধরে তাকে একটা রুমের মধ্যে নিয়ে আসলো। তামিমও, এই রুম স্পেশালি তোমার জন্য গুছিয়ে রাখা হয়েছে। ওইটা ওয়াশরুম, হাত মুখ ধুয়ে এসে ঘুমিয়ে পড়। আর কোনো কিছুর দরকার হলে আমায় ডাক দিবা, আমি চলে আসব। আর হে, ভুলেও এইখান থেকে পালানোর চেষ্টা করবে না, কারণ বাড়ির সব জায়গাতেই আমার বডিগার্ড রয়েছে। পালাতে চাইলেও পালাতে পারবে না, কারণ ওরা তোমায় ধরে ফেলবে। আর একবার যদি পালাতে গিয়ে ধরা পড়ে যাও তাহলে তোমার কি অবস্থা হবে সেটা তখনই বুঝতে পারবে। এখন তাহলে আমি গেলাম, তুমি ঘুমিয়ে পড়। কথাগুলো বলেই তামিম রুমের দরজাটা বাহির থেকে বন্ধ করে চলে গেল। মায়া, ব্যাটা ওয়ার্নিং দিয়ে গেল নাকি হুমকি দিল? দূর, এই সব আমার ভেবে লাভ নেই, অনেক ঘুম পাচ্ছে, এবার ঘুমিয়ে পড়ি। তারপর মায়া ওয়াশরুম থেকে হাত মুখ এসে ঘুমিয়ে পড়ল। বিছানা একদম তুলার মতো নরম, তাই ঘুম আসতে তার বেশি সময় লাগল না। পরের দিন সকালবেলা মায়ার ঘুম ভাঙল কারো হাতের ছোঁয়া পেয়ে। চোখ খুলতেই সে দেখল তামিম তার মাথার পাশে বসে আছে আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তামিমকে এত কাছে দেখে সে ভয়ে লাফ মেরে উঠে পড়ল। তামিমও, কি হলো জানপাখি, তুমি উঠে পড়লে কেন? মায়া, হা, আপনি আপনি আমার কাছে বসে কি করছিলেন? হালকা ভয় পেয়ে। তামিমও, দেখছিলাম তোমাকে সাজালে বেশি সুন্দর লাগবে নাকি না সাজালে। মায়া, মানে আমাকে সাজাবেন কিসের জন্য? তামিমও, বিয়ের দিন তো বউকে একটু হলেও সাজতেন হয়, তাই না? মায়া, বিয়ের দিন মানে কার বিয়ের কথা বলছেন আর বউকে? তামিমও, কেন, তুমি বউ? একটু পরেই তো আমাদের বিয়ে হবে, তারপর তুমি হবে আমার বউ আর আমি হব তোমার স্বামী। মুচকি হেসে মায়া। তামিমের কথা শুনে মায়ার মনে ভূমিকম্প শুরু হতে লাগলো। তাহলে আজকে তাকে বিয়ে করার জন্য তামিম তাকে এইখানে ধরে রেখেছে। কিন্তু আমি তো উনাকে ভালোই বাসি না, বিয়ের তো প্রশ্নই উঠে না। এখন আমি কি করব? হে উপরওয়ালা, প্লিজ আমাকে এই শয়তানটার কাছ থেকে বাঁচাও। মনে মনে তুই আমারই থাকবি। লেখক ট্যামেন। পর্ব 3।
গাড়ি চলছে আর মায়ার চুলগুলো বাতাসের সঙ্গে হাওয়ায় উড়ছে। তামিম ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে আর মাঝে মধ্যে মায়ার দিকে তাকাচ্ছে। বাতাসের মধ্যে মায়ার চুল উড়াউড়ি করছে আর মায়া বারবার হাত দিয়ে তার সামনের চুলগুলো কানের পিছনে নিয়ে যাচ্ছে। একটু আগে তামিমের মুখ থেকে তার আর তামিমের বিয়ের কথা শুনে মায়ার পুরো দুনিয়াটাই ওলটপালট হয়ে গেছিল। নিজেকে কিভাবে শান্ত করছে ভেবেই পাচ্ছিল না। ইচ্ছা করছিল তখনই তামিমকে কোনোরকমে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে। কিন্তু সেটা আর করতে হলো না, কারণ পরক্ষণেই তামিম ফিক করে হেসে দিয়ে বলল, আরে আমি তো মজা করছি। তুমি তো দেখছি কথাটা সত্যি সত্যি নিয়ে ফেলেছ। আমাদের দুজনেরই এখন পড়াশোনা শেষ করার বাকি রয়েছে। এখনই যদি আমরা বিয়ে করে ফেলি তাহলে দুজনের কেরিয়ারই নষ্ট হয়ে যাবে। সো এইসব নিয়ে তোমায় এত চিন্তা করতে হবে না। আগে দুজনের পড়াশোনা শেষ হোক, তারপর একে অন্যের বাসায় বিয়ের বিষয়ে কথা বলবো। তামিমের এই কথাগুলো শুনে মায়ার মধ্যে যেন প্রাণ ফিরে আসে। সে যা যা ভাবছিল তা সত্যি নয়, তামিম জাস্ট ওর সাথে একটু মজা করেছে আর কিছু না। আসলেই তামিম তখন মায়ার সাথে মজা করার জন্য তাদের বিয়ের কথাটা বলেছিল। বিয়ের কথা শুনে মায়া কেমন রিয়েক্ট করে এটাই দেখতে চেয়েছিল তামিম। মায়া আর তামিম এখন গাড়ি করে ভার্সিটিতে যাচ্ছে। গাড়িটা তামিমেরই, তার পার্সোনাল গাড়ি। তামিম মায়াকে নাস্তা খাইয়ে তার সাথে করেই ভার্সিটিতে নিয়ে আসছে। গাড়িতে মায়া চুপচাপ বসে আছে দেখে তামিম বলল, তামিমও কি হলো, এইভাবে চুপ করে বসে আছো কেন? মন খারাপ নাকি? মায়া এতক্ষণ ধরে এক ধ্যানে রাস্তার দিকে তাকিয়েছিল। হঠাৎ তামিমের কথায় তার ঘোর কাটল। হে না, এমনিই বসে আছি, একটু তাড়াতাড়ি গাড়ি চালান না, না হলে ক্লাস মিস হয়ে যাবে তো। তামিমও আমি আছি তো, আমি থাকতে তোমার ক্লাস মিস হবে না। দরকার হলে স্যারকে ফোন করে বলবো আরো 5 মিনিট পর ক্লাস শুরু করতে। গাড়ি ড্রাইভিং করতে করতে মায়া বড়লোক বাবার ছেলে হইছে বলে মুখে শুধু বড় বড় কথা ব্যাটার। উনি মনে হয় ভার্সিটির প্রিন্সিপাল যে উনার কথা সব স্যারেরা মেনে চলে। হো মনে মনে। কিছুক্ষণ পর গাড়ি ভার্সিটির কাছে চলে আসলো। মায়া বলতে চাচ্ছিল তাকে ভার্সিটির বাহিরেই নামিয়ে দিতে, কিন্তু সে কিছু বলার আগেই তামিম গাড়ির গতি বাড়িয়ে ভার্সিটির ভিতরে ঢুকে পড়ল। ভার্সিটির এক কোনায় গিয়ে তামিম গাড়ি থামালো। তামিমও শুন জানপাখি, এখন থেকে আমি ছাড়া আর কোনো ছেলের সাথে ভুলেও কথা বলবা না। যদি তোমায় কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে কিন্তু শাস্তি এইবারের চেয়ে আরো ভয়ঙ্কর হবে। আমি কি বলেছি মনে থাকবে? মায়া মাথা নিচু করে। তামিমা ওকে এইবার ক্লাসে যাওয়ার শুন, ভার্সিটি ছুটি হলে বাহিরে এসে গেইটের কাছে দাঁড়িয়ে থাকবা, আমি তোমায় গাড়ি করে বাসায় ড্রপ করে দিবনে। মায়া আমার এক বান্ধবীর বাসাও আমাদের বাসার পাশেই, আমি আরও একসাথেই ভার্সিটিতে যাওয়া আশা করি। আমি ওর সাথেই চলে যাব, আপনাকে অযথা কষ্ট করতে হবে না। মিথ্যা বলল যাতে তাকে আর তামিমের পাল্লায় না পড়তে হয়। তামিমা ওকে ফাইন, তুমি যেহেতু তোমার ফ্রেন্ডের সাথে যেতে চাও তাহলে যাও, আমি না করব না। যাও এবার ক্লাসে যাও। মায়া কিছু না বলে গাড়ির দরজা খুলে তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসেই তার বান্ধবীদের কাছে বসে জোরে জোরে শ্বাস ছাড়তে লাগল। তামিমের সাথে থাকায় এতক্ষণ যেন মায়ার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু এখন আবার মনে শান্তি লাগছে। এদিকে মায়ার এমন অবস্থা দেখে পাশ থেকে তার এক বান্ধবী বলল, নীলা, তোর কি হয়েছে রে, এইভাবে জোরে জোরে শ্বাস ছাড়ছিস কেন? মায়া, হার বলিস না, অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে এসেছি। নীলা, কেমন বিপদ? মায়া কিছু বলতে যাবে তখনই মনে মনে বলল, না, এদেরকে উনার বিষয়ে কিছু বলা যাবে না, না হলে পরে নিজেরই সমস্যা হবে। নীলা, কিরে চুপ করে আছিস কেন বল? মায়া, হারে না, তেমন কিছু না, ভার্সিটিতে আসার সময় একটা গাড়ির নিচে চাপা পড়ে যাচ্ছিলাম, কিন্তু ভাগ্য ভালো একটুর জন্য বেঁচে গেছি। ইরা, কি বলিস এইসব? তুই ভার্সিটিতে কিভাবে এসেছিস? মায়া, কিভাবে আসবো, রাস্তায় রিকশা খুঁজে পাইনি তাই হেঁটে হেঁটে এসেছি। ইরা, কিন্তু আমরা যে দেখলাম তুই তামিম ভাইয়ার গাড়িতে করে এসেছিস আর উনার গাড়ি থেকে বের হয়েই না ক্লাসে আসলি। নীলা, আমিও তো দেখেছি। মায়া, হেই যা, যেটা লুকাতে গিয়ে মিথ্যা বললাম সেটাই এদের নজরে পড়ে গেল। এখন এদেরকে কি বলবো? মনে মনে। নীলা, চুপ করে কি ভাবছিস? তুই না হেঁটে হেঁটে ভার্সিটিতে এসেছিস, তাহলে তামিম ভাইয়ার গাড়িতে কি করছিলি বল?
মায়া, না আসলে মানে হয়েছে কি, উনি তো আমায় উনার গাড়িতে করে ভার্সিটিতে নিয়ে আসলেন। ইরা, কি তামিম ভাইয়া তোকে উনার গাড়িতে করে ভার্সিটিতে নিয়ে এসেছেন? কিন্তু কেন? মায়া, হই যে বলেছি একটুর জন্য একটা গাড়ির নিচে চাপা পড়ে যাচ্ছিলাম, সেই গাড়িটাই তামিম ভাইয়ার গাড়ি ছিল। আমাকে সামনে দেখেই গাড়ি জোরে ব্রেক মারেন আর গাড়ির জানালা খুলে একটু বকাঝকা করলেন আর গাড়িতে উঠতে বললেন। আমি উঠতে চাইনি, পরে উনার বকা খেয়ে উঠতে হয়েছিল। নীলা, তামিম ভাইয়া তো তোকে চিনেনি না, তাহলে তোকে কেন গাড়িতে উঠতে বললেন? ইরা, চিনেন না মানে মায়াকে তো উনি ভালো করেই চিনেন। মনে নেই ওইদিন যে মায়া তামিম ভাইয়াকে প্রপোজ করেছিল, সেদিন থেকেই মনে হয় চিনেন। তা মায়া, তামিম ভাইয়া কি তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন? মায়া, দূরর কি বলিস এই সব, আমি উনাকে প্রপোজ করার পরের দিনই বলে দিছিলাম যে আমি আপনাকে ইচ্ছা করে প্রপোজ করিনি, একটা বাজি জিততে আপনাকে প্রপোজ করেছিলাম। নীলা, তাই নাকি? তা তামিম ভাইয়া এই কথা শুনে কি বলেছেন? আগ্রহ নিয়ে। মায়া, প্রথমে একটু রাগ দেখিয়েছিলেন কিন্তু পরে মাফ করে দিয়েছেন। ইরা, তুই কি সব সত্যি বলছিস নাকি আমাদের এইসব বানিয়ে বানিয়ে বলছিস? মায়া, হারে দূর, বানিয়ে বলবো কেন, যা সত্যি তাই বললাম। এবার একটু চুপ থাক তো তোরা, আসার পর থেকে এটা সেটা প্রশ্ন করেই যাচ্ছিস। একটু শান্তিতে বসতেও দিবি না নাকি? মায়ার কথা শুনে তারা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন আর ক্লাস করাতে লাগলেন। একে একে 3টা ক্লাস করানোর পর টিফিন টাইমের বেল বেজে উঠল। মায়া আর তার বান্ধবীরা ভার্সিটির ক্যান্টিনে এসে হালকা কিছু খেয়ে আবার ক্লাসে চলে আসলো। তামিমও ক্যান্টিনে বসে বসে নাস্তা খাচ্ছিল, তাই মায়া তাড়াতাড়ি করে হালকা কিছু খেয়ে ওর বান্ধবীদের নিয়ে আবার ক্লাসে চলে আসলো। বলা তো যায় না তামিম যদি মায়াকে দেখে ফেলে তাহলে কি থেকে কি করে। টিফিন টাইমের বাকি সময় মায়া তার বান্ধবীদের সাথে ক্লাসে বসে গল্প করেই কাটিয়ে দিল। টিফিন টাইম শেষ হলে আবার আরেকজন স্যার এসে ক্লাস করাতে লাগলেন। একে একে বাকি ক্লাস করানো শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে গেল। মায়া তার বান্ধবীদেরকে সাথে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে হাঁটা ধরল। ভার্সিটির একটু দূরে আসতেই হঠাৎ একটা গাড়ি এসে তার পথ আটকে দাঁড়ায়। গাড়ির ভিতরে তামিমকে দেখে মায়া হালকা ভয় পেয়ে গেল। আজকেও আমায় কিডন্যাপ করার জন্য এসেছেন নাকি? কিন্তু আজ তো আমি কোনো ছেলের সাথে কথা বলিনি, মনে মনে বলল মায়া। তামিমা, তোমার সেই ফ্রেন্ড কোথায়? মায়া, কখন ফ্রেন্ড? একটু ভয়। তামিমা, যার বাসা তোমাদের বাসার পাশেই, তোমার ওই ফ্রেন্ড কোথায়? মায়া বুঝতে পেরেছে তামিম কার কথা বলছে। আসলে ও আজ ভার্সিটিতে আসেনি। তামিমা, ওহহ, সমস্যা নেই, তুমি গাড়িতে এসে উঠে বস, আমি তোমায় বাসায় ড্রপ করে দিয়ে আসব। মায়া, কার বাসায়? তামিমা, তোমার বাসায়, আসো গাড়িতে উঠে বসো। মায়া, আমি রিকশা করে যেতে পারবো, আপনি চলে যান। তামিমা, তুমি গাড়িতে উঠবে নাকি আমি গাড়ি থেকে নেমে উঠাব রাগী ফেস নিয়ে? মায়া, না না, আমি উঠছি তো, রাখছেন কেন? তারপর মায়া বাধ্য হয়েই তামিমের গাড়িতে উঠে বসল। তামিমও মুচকি হেসে মায়ার কাছ থেকে ওর বাসার ঠিকানা নিয়ে গাড়ি স্টার্ট দিল। প্রায় কিছুক্ষণ পর মায়াদের বাড়ির সামনে এসে তামিম গাড়ি থামালো। গাড়ি থামাতেই মায়া গাড়ির দরজা খুলে দৌড়ে বাসার ভিতরে চলে গেল। তামিমা, আজীব মেয়ে তো এটা, আমার সাথে ভালো করে কথাও বলে না, আমার দিকে ভালো করে তাকায়ও না, আবার প্রপোজ করে বসল। মেয়েটা কি আমায় ভালোবেসে প্রপোজ করেছে নাকি মজা করে? কথাগুলো ভেবে তামিম আবার গাড়ি স্টার্ট দিয়ে ওর বাসায় চলে আসলো। এদিকে মায়া বাসায় ঢুকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তামিমের কাছাকাছি থাকলেই তার কেন যেন দম বন্ধ হয়ে আসে আর মুখ থেকে কথাও বের হয় না। মেয়েকে বাসায় দেখে আমজাদ চৌধুরী মেয়ের কাছে এসে দাঁড়ালেন আর বললেন, গতকাল কোথায় ছিলে তুমি? আমাদেরকে না বলেই বন্ধুর বাসায় থেকে গেলে তুমি? মায়া হঠাৎ তার বাবার গলার আওয়াজ পেয়ে সামনে তাকিয়ে দেখল তার বাবা দাঁড়িয়ে আছেন। আব্বু, সরি, আসলে আমার এক বান্ধবীর জন্মদিন ছিল গতকাল। আর তাই সে আমায় জোর করে ওর বাসায় নিয়ে ওর সাথে রেখে দেয়। মায়ার বাবা বন্ধুর জন্য আব্বুর কথা ভুলে গেলে, তুমি জান না আব্বু তোমাকে ছাড়া কখনো খাবার খাই না, অভিমানী সুরে। মায়া, সরি আব্বু, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না, প্রমিস, তার বাবাকে জড়িয়ে ধরে। বাহ বাবা, মেয়ের ভালোবাসা শুরু হয়ে গেছে। এদিকে একজন আম্মুও যে আছে, তার কথা কি কারো মনে পড়ে না? হঠাৎ মায়ার মা রহিমা বেগম তাদের সামনে এসে দাঁড়িয়ে কথাটা বললেন।
মায়া, না, আম্মুর চেয়ে আমার আব্বুই ভালো, আমায় অনেক ভালোবাসে আমার আব্বু। মায়ার মা হয়েছে, এবার এইসব বাদ দিয়ে খাবার খেতে আসো। গতকাল দুপুর থেকে সকাল পর্যন্ত তোর আব্বু কোনো ঔষধই খান নাই। মায়া, খান নাই মানে কেন খান নাই? তার বাবাকে ছেড়ে। মায়ার মা, সবসময় তো তোর আব্বুকে তুই ঔষধ খাইয়ে দিস, তাই তোর অপেক্ষা করতে করতে কোনো ঔষধই খান নাই। মায়া, এখন তো আমি এসেছি দেখি ঔষধ না খেয়ে উনি কিভাবে থাকেন। তুমি খাবার দাও, খাবার খাইয়ে আব্বুকে আবার ঔষধ খাওয়াতে হবে। মায়ার মা, খাবার টেবিলেই রাখা আছে, হাতমুখ ধুয়ে এসে খেতে বসো সবাই। মায়া, আচ্ছা আমি হাতমুখ ধুয়ে আসছি, দাঁড়াও। তারপর মায়া রুমে গিয়ে হাতমুখ ধুয়ে এসে তার আব্বুকে নিয়ে খাবার খেয়ে বসে পড়ল। খাবার খাওয়া শেষ হলে তার আব্বুকে দুপুরের ঔষধ খাইয়ে দিয়ে সে রুমে চলে আসলো। রুমে এসে মায়া ভাবতে লাগলো কিভাবে তামিমের কাছ থেকে বাঁচা যায়। তাকে সব সত্যি বলে দিতেই হবে, না হলে তামিম সবসময় তার পিছনে ঘুর ঘুর করতেই থাকবে। এদিকে তামিম বাসায় আসতেই তামিমের মা তামিমকে দেখে বকাবকি শুরু করে দিলেন। ছেলেটা সারাদিন বাহিরে থাকে, সময় মতো খায় না, সময় মতো ঘুমায় না, কারো কথাও শুনে না, ইত্যাদি ইত্যাদি। তামিম কথাগুলো কানে না নিয়েই রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে এসে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলো। তার আম্মু তাকে দেখে টেবিলে খাবার দিয়ে রুমে চলে গেছেন। খাওয়া শেষ হলে তামিম আবার রুমে চলে আসলো। এইভাবেই তামিম আর মায়া দুজনের দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা মায়া ভার্সিটিতে ঢুকতেই যা দেখল তাতে তার তামিমের প্রতি ভয়টা অনেক গুণে বেড়ে গেল। সে দেখল যে তামিম একটা ছেলেকে হকিস্টিক দিয়ে উড়াধরা মাইর মারছে। মাইর খেয়ে ছেলেটার নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সেদিকে তামিমের কোনো ভ্রুক্ষেপ নেই, সে তার মতো করে ছেলেটাকে মেরাই যাচ্ছে। ভার্সিটির সব ছাত্রছাত্রীরা ছেলেটার মাইর খাওয়ার দৃশ্য দেখে যাচ্ছে, কিন্তু কারো সাহস হচ্ছে তামিমকে গিয়ে আটকাতে। ছেলেটার এমন করুণ অবস্থা দেখে মায়ার আর সহ্য হলো না, সে এক দৌড়ে তামিমের কাছে গিয়ে দাঁড়ালো আর তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মায়ার এমন কাজে তামিম সহ ভার্সিটির সব ছাত্রছাত্রীরা তো অবাক। তুই আমারই থাকবি। লেখক এমন। পর্ব 4। পরের দিন সকালবেলা মায়া ভার্সিটিতে ঢুকতেই যা দেখল তাতে তার তামিমের প্রতি ভয়টা অনেক গুণে বেড়ে গেল। সে দেখল যে তামিম একটা ছেলেকে হকিস্টিক দিয়ে উড়াধরা মাইর মারছে। মাইর খেয়ে ছেলেটার নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সেদিকে তামিমের কোনো ভ্রুক্ষেপ নেই, সে তার মতো করে ছেলেটাকে মেরাই যাচ্ছে। ভার্সিটির সব ছাত্রছাত্রীরা ছেলেটার মাইর খাওয়ার দৃশ্য দেখে যাচ্ছে, কিন্তু কারো সাহস হচ্ছে তামিমকে গিয়ে আটকাতে। ছেলেটার এমন করুণ অবস্থা দেখে মায়ার আর সহ্য হলো না, সে এক দৌড়ে তামিমের কাছে গিয়ে দাঁড়ালো আর তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মায়ার এমন কাজে তামিম সহ ভার্সিটির সব ছাত্রছাত্রীরা তো অবাক। মায়া, কি পেয়েছেন কি আপনি হে? বাবা বড়লোক বলে গরিবদের উপর সবসময় অত্যাচার করে যাবেন? ছেলেটাকে এইভাবে মারতে আপনার একটুও হাত কাঁপল না? দেখেন, মেরে একদম নাকমুখ থেকে রক্ত বের করে ফেলেছেন বেচারার। মায়ার কথা শুনে তামিম কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। মায়া, এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? এখন মারেন ওকে। কি হলো, মারছেন না কেন? আর আপনারা? ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে, কেমন মানুষ উনি? ছেলেটাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে আর আপনারা তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছেন। লজ্জা করে না আপনাদের? মায়ার কথাগুলো শুনে তামিম এবারও কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে মায়ার বান্ধবী নীলা এসে মায়াকে চুপ থাকতে বলল। নীলার কথা শুনে মায়ার মাথায় যেন আগুন উঠে গেল। মায়া, কি চুপ থাকবো? কেন চুপ থাকবো হে? তোরা তো কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পারিস না, পারিস শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে। দেখ উনি ছেলেটার কি হাল করেছেন। নীলাহ, মায়া প্লিজ এবার একটু চুপ হ, তুই কিছু না জেনেই উনাকে শুধু শুধু কথা শুনিয়ে যাচ্ছিস। মায়া, কি হহ, আমি শুধু কথা শুনিয়ে যাচ্ছি? তুই তো আমার বান্ধবী, তুই আমার বান্ধবী হয়ে এমনটা বলতে পারলি? আর কি জানবো হে, নিজের চোখে যা দেখলাম তাতেই আমার সব জানা হয়ে গেছে, আর কিছু জানতে হবে না। আজকে উনার একটা ব্যবস্থা করতেই হবে, না হলে হবে না। এই যে তামিমকে উদ্দেশ্য করে, শুধু শুধু একটা ছেলে কেন এইভাবে অকারণে মারলেন জানতে পারি? তামিমও চুপ করে মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া, এইভাবে তাকিয়ে আছেন কেন? আমি আপনাকে কিছু একটা জিজ্ঞেস করছি, সেটার উত্তর দেন। তামিমও, মিলি সামনে আসো, পিছনে মুখ করে।
কিছুক্ষণ পর ভিড় ঠেলে পিছন থেকে একটা মেয়ে এসে তাদের সামনে দাঁড়ালো। তামিম মিলি, আমি এই ছেলেটাকে কেন মেরেছি বল উনাকে। আসলে আপু, ভার্সিটিতে আসার সময় এই ছেলেটা প্রতিদিন আমায় টিজ করত। গতকাল তো রাস্তার মধ্যে আমার শরীরে হাতও দিয়েছে, তাই আমি আজকে ভার্সিটিতে এসে তামিম ভাইয়াকে ওই ছেলেটার বিষয়ে বলি। তামিমও বাকিটা আমি বলি। এ হলো মিলি, এই ভার্সিটিতেই পড়ে। প্রতিদিন ভার্সিটিতে আসার সময় এই ছেলেটা নাকি ওকে টিজ করে। সে এসে আজ আমায় বিষয়টা জানালো, তাই আজ এই ছেলেটাকে আমার অকারণে মারতে হলো। স্বাভাবিকভাবেই বলল কথাগুলো। মায়া মেয়েটার মুখ থেকে এমন কথা শুনে মায়ার এখন নিজের প্রতিই একটা ঘৃণা হতে লাগলো। ছি, আমি উনাকে নিয়ে এত খারাপ চিন্তাভাবনা কিভাবে করতে পারলাম। উনি তো কখনো কাউকে অকারণে শাস্তি দেন না। আমার উচিত ছিল একবার বিষয়টা যাচাই করে দেখতে। কিন্তু আমি কোনো কিছু না জেনেই উনাকে এত কিছু বলে ফেললাম, তাও এত মানুষের সামনে। না জানি এখন উনি আমায় কি করেন। মনে মনে তামিমও, এই তোরা এই ছেলেটাকে নিয়ে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে আয় যা, বডিগার্ডদের বলল। আচ্ছা ভাই। তারপর ওরা কয়েকজন মিলে ছেলেটাকে নিয়ে হসপিটালে চলে গেল। তামিমও, তামাশা তো শেষ, তারপরও সবাই এইখানে দাঁড়িয়ে আছো কেন? যাও সবাই যার যার ক্লাসে যাও, হালকা রাগী সুরে। তামিমের কথা শুনে সবাই যার যার মতো করে ক্লাসে চলে গেল, আর কেউ একটু দূরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। মায়া এখনো তামিমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জায় সে মাথা তুলে তামিমের দিকে তাকাতেই পারছে না। তামিমও, তোমাকে কি এখন আলাদা করে যাওয়ার জন্য বলতে হবে? মায়াকে উদ্দেশ্য করে। মায়া, না মানে আমি। তামিমও কোনো কথা না, চুপচাপ ক্লাসে যাও, রাগী গলায়। মায়া কিছু না বলে তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসেই তার বান্ধবীদের কাছে গিয়ে বসে পড়ল। নীলা, কি আরো কিছু বললি না কেন উনাকে? মায়া, আমি কি জানতাম উনি ছেলেটাকে কেন মারছেন? জানলে তো আমিও বাকিদের মতো চুপ করে দাঁড়িয়ে থাকতাম। নীলা, আমি তো ওই সময় তোকে বললামই কিছু না জেনেই উনাকে শুধু শুধু বকছিস। কিন্তু তুই তো থামিতেই চাচ্ছিলি না, আরো রাগ দেখিয়ে উনাকে কত কথা শুনিয়ে দিলি। মায়া, ভুল হয়ে গেছে রে, এখন আমি কি করব? উনার যা রাগ, একবার রেগে গেলে কি থেকে কি করেন কেউ বলতে পারবে না। যদি আমায় কিছু করেন, ভয়ার্ত গলায়। ইরা, টিফিন টাইমে উনাকে গিয়ে সরি বলে দিবি, তাহলেই তো হবে। মায়া, সরি বললে কি উনি আমায় মাফ করবেন? ইরা, প্রপোজের বিষয়টাও তো সরি বলে মাফ পেয়ে গেছিস, তাহলে এইবারও মাফ পাবি তুই, উনাকে সরি বলেই দেখ না। মায়া, আচ্ছা টিফিন টাইম আসুক, তারপর দেখা যাবে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন, আর সব ছাত্রছাত্রীরা গল্প বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিল। একে একে 3টা ক্লাস করানো হয়ে গেলে টিফিন টাইমের বেল দিয়ে দিল। মায়া, টিফিন টাইমের বেল তো দিয়ে দিল, এবার কি করব? নীলা, কি করবি? উনার কাছে গিয়ে সবকিছুর জন্য মাফ চাইবি। মায়া, আমি একা একা যাব নাকি, তোরা চল না আমার সাথে। ইরা, ভুল করেছিস তুই, মাফ চাইবি তুই, তাহলে আমরা যাব কেন? মায়া, তোরা আমার বান্ধবী হয়ে এমনটা বলতে পারলি? নীলা, এত ঢং না করে যা তো এখন। আর তাড়াতাড়ি আসিস, অনেক খিদে লেগেছে, কিছু না খেলে শান্তি পাবো না। মায়া, চল না আমার সাথে, তোরা যা খেতে চাইবি তাই খাওয়া, তবুও আমার সাথে চল প্লিজ। ইরা, হে তুমি তো এই কথা বিপদের সময় বলি, কিন্তু পরে আর খাওয়াও না। আমরা কোথাও যেতে পারবো না, তোর যাওয়ার ইচ্ছা হলে তুই একা যা। মায়া, ওকে যা, মনে রাখিস, তুই বিপদে পড়লে তখন বোঝাব মজা। কথাগুলো বলে মায়া ক্লাসরুম থেকে বেরিয়ে এসে তামিমকে খুঁজতে লাগলো। বেশি খুঁজতে হলো না, ভার্সিটির পিছনের আম গাছের কাছে তাকে পেয়ে গেল। তামিম সেখানে একা একা বসে আছে আর মোবাইলের মধ্যে কার সাথে যেন কথা বলছে। মায়া ভয়ে ভয়ে তামিমের কাছে যেতে লাগলো। একসময় ওর কাছে গিয়ে পিছন থেকে তামিমকে ডাক দিল। মায়া, হেই যে শুনছেন, আপনাকে কিছু বলার ছিল। তামিমও হঠাৎ কারো গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরে দেখল মায়া দাঁড়িয়ে আছে। তারপর ফোনের মধ্যে কাকে যেন বলল, পরে কথা বলছি বলেই কল কেটে দিল। হে বল, কি বলবা? মায়া, আসলে আমি মানে। তামিমও, আজব তো, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি বলবা বলে ফেল। মায়া, আসলে আমি তখনকার জন্য সরি। বিশ্বাস করেন আমি ওইসবের কিছুই জানতাম না, না হলে কখনো আপনাকে এত কথা শোনাতাম না। প্লিজ আমায় তখনকার জন্য মাফ করে দিন। তামিমও, আরে জান পাখি, আমি জানি তো তুমি ওইসব না জেনে আমায় এত কথা বলেছ।
জানলে তুমি কখনো আমায় এত কথা শোনাতে না। তবে শত হোক তুমি ভুল করেছ, এর জন্য তো তোমায় কিছু একটা শাস্তি পেতেই হবে। মায়া তামিমের মুখ থেকে শাস্তির কথা শুনে ভয়ে গলা শুকিয়ে গেল। না জানি এখন কপালে কি শাস্তি আছে। আল্লাহ, এইবারের মতো এই ব্যাটার হাত থেকে বাঁচিয়ে দাও, এরপর থেকে আর কখনো এই ব্যাটার দ্বারে কাছেও যাব না। মনে মনে তামিমা, কি হলো জানপাখি, কি ভাবছ? মায়া নোনা, কই কি ভাবছি? তা আমায় কি শাস্তি দিবেন? তামিমা কি শাস্তি দেওয়া যায়? হে পেয়েছি। মায়া কি? ভয়ে ভয়ে তামিমা কিছু না বলে মায়ার একদম কাছে চলে আসলো আর মায়ার কানের কাছে তার মুখ নিয়ে বলল, বেশি কিছু না, শাস্তিস্বরূপ একবার তোমার ওই লাল টুকটুকে মিষ্টি ঠোঁট দ্বারা আমায় একটা কিস করলেই হবে। দুষ্টুমির হাসি দিয়ে মায়া তামিমের এমন কথা শুনে 2 পা পিছিয়ে তামিমের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তামিমা মায়ার অবস্থা বুঝে ধীরে ধীরে তার দিকে এগুতে লাগল। তামিমের চেহারায় আর ঠোঁটের কোনায় একটা শয়তানি হাসি লেগে আছে। তুই আমারই থাকবি। লেখক এমন। পর্ব 5। তামিম মায়ার দিকে যত এগিয়ে আসছে মায়া ততই তামিমের থেকে পিছিয়ে যাচ্ছে। পিছুতে পিছুতে হুট করে মায়ার পা একটা পাথরের সাথে লেগে যায়। মায়া প্রায় পরেই যাচ্ছিল, কিন্তু ভাগ্যিস তখন তামিম তার ডান হাত দিয়ে মায়ার কোমর ধরে ফেলে। মায়া চোখ বন্ধ করে আছে আর ভাবছে, কি হলো, মাটিতে পড়লাম অথচ ব্যথা পেলাম না কেন? আর আমার কোমরে কার হাত লেগে আছে? মায়া কিছু বুঝতে না পেরে আস্তে আস্তে তার চোখ খুলে সামনের দিকে তাকালো। সামনের দিকে তাকাতেই সে দেখল যে তামিম তার দিকে এক পলকে তাকিয়ে আছে। মায়া তার মাথাটা একটু পিছনে ফিরিয়ে দেখল তামিম ওর হাত দিয়ে তার কোমর ধরে রেখেছে। মায়া, হেই যে মিস্টার, আমার কোমর ধরে আছেন কেন? ছাড়ুন আমায়। তামিমও চুপ করে মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া, হো হ্যালো মিস্টার, কই হারিয়ে গেলেন? চোখের সামনে আঙুল বাজিয়ে তামিমও এবার ঘোর কেটে বাস্তবে ফিরল। সে দেখল তার ডান হাত দিয়ে মায়ার কোমর ধরে আছে। এক টান মেরে মায়াকে উঠিয়ে নিজের একদম কাছে নিয়ে আসলো। মায়া তামিমের এমন কাজে তো আরো অবাক। বুঝে উঠতে পারছে না তার সাথে এখন কি হচ্ছে। তামিমের দিকে তাকিয়ে দেখল সে এখনো শয়তানি হাসি হাসছে। কি করছেন এইসব? হালকা ভয় পেয়ে তামিমও, কেন শাস্তি দিচ্ছি? ও সরি, এখনো তো দেইনি, এখন দিব। শয়তানি হাসি দিয়ে মায়া, মামানে তামিমও, একটু আগে যে বললাম শাস্তিস্বরূপ তোমার ওই লাল টুকটুকে মিষ্টি ঠোঁট দ্বারা আমায় একটা কিস করলেই হবে। কিন্তু তুমি তো তা করলে না, তাই এখন সেটা আমাকেই করতে হবে। কথাটা বলেই সে মায়ার ঠোঁট জোড়ার দিকে এগুতে লাগল। মায়া বাঁচার কোনো উপায় না পেয়ে নিজের চোখ বন্ধ করে ফেলল আর মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগল। মায়ার ঠোঁট জোড়া কাঁপছে আর এটা দেখে তামিম মিটমিট করে হাসছে। তামিমও আস্তে আস্তে মায়ার কাছে এসে তার কানের মুখ নিয়ে বলল, এত ভয় পাচ্ছ কেন হুম? তোমার উপর আমার একটুও রাগ নেই জানপাখি। আর আমি কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে এইসব করব না। ভয় নেই, এবার চোখ খুল। কথাগুলো বলেই সে মায়াকে ছেড়ে দিল। মায়া তামিমের মুখ থেকে এমন কথা শুনে চোখ খুলে তামিমের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। সে ভেবেছিল তামিম সত্যি সত্যি তাকে এখন কিস করে বসবে, কিন্তু তা ভুল প্রমাণ হলো। তামিমও টিফিন না খেয়েই মনে হয় আমার কাছে মাফ চাইতে এসেছিলে। মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। তামিমও, চল তাহলে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। মায়া, আমার বান্ধবীরা আমার জন্য ওয়েট করছে, আমি গেলে সবাই মিলে ক্যান্টিনে গিয়ে টিফিন খাবে। তামিমও, ওকে তাহলে যাও, তাদেরকে নিয়ে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নাও। মায়া কিছু না বলে চলে আসতে যাবে, ঠিক তখনই পিছন থেকে তামিম ডাক দিয়ে দাঁড়াতে বলে। মায়াও তামিমের কথায় দাঁড়িয়ে পড়ে। তামিমও, আজ তোমার ওই ফ্রেন্ড ভার্সিটিতে এসেছে। মায়া, কোন ফ্রেন্ড? তামিমও, যার বাসা তোমাদের বাসার পাশাপাশি। মায়া, না হে, এসেছে এসেছে। তামিমও, ওকে তাহলে এবার যাও। মায়া আর কিছু না বলে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো। ক্লাসে এসে বান্ধবীদের খুঁজতে লাগলো কিন্তু পেল না। না পেয়ে ক্যান্টিনে চলে গেল। দেখল সবকটা টেবিলে বসে বসে খাচ্ছে। মায়ার মাথা একদম গরম হয়ে গেল, একটু দেরি হয়েছে বলে সবকটা আমায় একা ফেলেই খেতে বসে পড়ল। দাঁড়াও সোনা, তোমাদের খাওয়া বের করছি। তারপর মায়া গিয়ে ক্যান্টিনের একটা কর্মচারীকে বলল বেশি করে ঝাল দিয়ে 1 প্লেট ফুচকা বানিয়ে দিতে। আর সাথে 1 প্লেট পাস্তা দিতে। কথাগুলো বলে মায়া তার বান্ধবীদের কাছে এসে বসে পড়ল।
নীলা, কিরে তোর আসতে এত দেরি হলো কেন? তামিম ভাইয়ার কাছে মাফ চেয়েছিস? মায়া, হুম। ইরা, তা উনি তোকে মাফ করেছেন? মায়া, হুম, মাফ করেছেন, দাঁতে দাঁত চেপে। নীলা, কিরে তুই এইভাবে কথা বলছিস কেন, কি হয়েছে তোর? মায়া, না কিছু না, আসলে খুশিতে এইভাবে কথা বলছি। ভাবতেও পারিনি উনাকে এত কিছু বলার পরেও উনি আমায় মাফ করবেন। সব তোদের জন্যই হয়েছে, তোরা যদি তখন আমায় মাফ চাওয়ার জন্য জোর করে না পাঠাতি তাহলে হয়তো আমিও উনার কাছে যেতাম না আর মাফও পেতাম না। তাই আমি এখন তোদেরকে কিছু খাওয়াতে চাই। ইরা, তাই নাকি, জানু, তা কি খাওয়াবি? আমি যা যা খাবার অর্ডার দিয়ে আসি। মায়া, হারে একটু বসো, তোরা কয়েকদিন আগে ফুচকা খেতে চাচ্ছিলি না? তাই আমি তোদের জন্য ফুচকা অর্ডার দিয়ে এসেছি। আগে ফুচকা খা, তারপর না হয় যা ইচ্ছা অর্ডার দিয়ে খাস, বিল আমি দিব। নীলা, জানু, দোয়া করি তুই যেন সবসময় আমাদেরকে এইভাবে খাওয়াতে পারিস। মায়া, হুম, একটু অপেক্ষা কর, তারপর মন খুলে দোয়া করিস মনে মনে। কিছুক্ষণ পর ক্যান্টিনের এক কর্মচারী এসে তাদেরকে এক প্লেট ফুচকা আর এক প্লেট পাস্তা দিয়ে চলে গেল। মায়া, বেবি, তোমরা এবার খাওয়া শুরু কর। ইরা, এক প্লেট ফুচকা দুজনে খাবো নাকি? আর পাস্তা কার জন্য এনেছিস? মায়া, আমি ফুচকা খাবো না, তাই আমার জন্য পাস্তা এনেছি। তোরা আগে এক প্লেট খেয়ে শেষ কর, তারপর আরো আনবো, চিন্তা করিস না, আজ তোরা যা খাবি খাওয়াব। নীলা, হোকে বেবি, এই ইরা শুরু কর। তারপর মায়ার দুই বান্ধবী ফুচকা খাওয়া শুরু করল। দুজনে ফুচকা মুখে ঢুকিয়ে কামড় মারতেই খাওয়া বন্ধ করে দিল। একজন আরেক জনের মুখের দিকে তাকিয়ে আছে আর প্রশ্ন করছে, আমার যেরকম লাগছে তোরও এরকমই লাগছে নাকি? মায়া দুজন খাচ্ছে না দেখে বলল, দেখ, পুরোটা না খেতে পারলে কিন্তু আমি আর কোনোদিনও তোদেরকে কিছু খাওয়াব না। এই প্লেট খেতে পারলে তোরা যা বলবি আজ তাই খাওয়াব। মায়ার কথা শুনে দুজনেই মুখের ফুচকাটা কোনোরকমে গিলে ফেলল। তারপর আরেকটা ফুচকা মুখে ঢুকিয়ে খেতে লাগল। এইটাও কোনোরকমে খেয়ে নিল। কিন্তু তৃতীয় ফুচকাটা আর খেতে পারল না। দুজনেই মুখের ফুচকাটা ফেলে দিয়ে পানি পানি করে চিল্লাতে শুরু করল। মায়া বান্ধবীদের এমন অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। তারপর দুজনকে 2 গ্লাসে পানি ঢেলে দিয়ে খেতে বলল। দুজন তাড়াতাড়ি করে গ্লাসের পুরো পানিটা খেয়ে নিল। পানি খেয়েও যেন দুজনের মুখের ঝাল মরেনি। বসা থেকে উঠে দৌড়ে ক্যান্টিনের ওয়াশরুমের দিকে যেতে লাগল। মায়া এদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। বুঝো এবার আমাকে রেখে টিফিন খাওয়ার মজা। মায়া আরামের সাথে বসে তার জন্য অর্ডার দিয়ে আনা পাস্তা খেতে লাগল। কিছুক্ষণ পর তার দুই বান্ধবী এসে তার সামনে দাঁড়ালো। দুজনেই রাগী চোখে মারার দিকে তাকিয়ে আছে। মায়া, কি হলো, তোরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? নীলা, ফুচকায় এত ঝাল কে দিয়েছে? মায়া, আমি কি জানি, আমি ফুচকা বানিয়েছি নাকি? যে বানিয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস কর। ক্যান্টিনের একটা কর্মচারী তখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল। ছেলেটাকে দেখেই ইরা ছেলেটাকে তাদের কাছে আসতে বলল। ছেলেটাও এসে তাদের সামনে দাঁড়ালো। নীলা, হেই, তুই ফুচকায় এত ঝাল দিয়েছিস কেন? আমি কেন ফুচকায় ঝাল দিব আপু? ওই আপুটাই তো মায়াকে দেখিয়ে আমাকে ফুচকায় ঝাল দিতে বলল। ইরা, আচ্ছা তুই তাহলে এখন যা। তারপর ছেলেটা চলে গেল। ইরা, কিরে এবার চুপ করে আছিস কেন? ফুচকায় এত ঝাল দিলি কেন বল? আমাদেরকে কি তোর মেরে ফেলার ইচ্ছা ছিল নাকি? রাগী গলায়। মায়া, তোরা যে আমাকে ফেলেই টিফিন খেয়ে নিলি তার জন্য তোদেরকে একটু শাস্তি দিলাম আর কি। নীলা, তুই আসছিস না দেখেই তো আমরা ক্যান্টিনে এসে খেতে বসে পড়লাম। তাই বলে তুই আমাদেরকে এত ঝাল খাওয়াবি? মায়া, সরি বেবি, একটু রাগ উঠে গেছিল তাই এমনটা করলাম। চল আইসক্রিম খেয়ে আসি, তাহলে তোদের ঝাল কমে যাবে। ইরা, ঠান্ডার দিনে কেউ আইসক্রিম খায় নাকি? মায়া, খেতে চাইলে আয়, না হলে আমি একাই খেয়ে নিব। নীলা, আচ্ছা তাহলে চল, কিন্তু আইসক্রিমের টাকা কিন্তু তুই দিবি। মায়া, আমি খাওয়াব যখন আমিই তো টাকা দিব। নীলা, তারপরও বলে রাখলাম, বলা তো যায় না, আইসক্রিম খাওয়ার পর বলিস টাকা আনতে ভুলে গেছি। মায়া, তোরা কি আসবি নাকি আমি একাই চলে যাব? নীলা, হুম, চল। তারপর সবাই মিলে ক্যান্টিন থেকে আইসক্রিম কিনে খেল। আইসক্রিম খাওয়া শেষ হলে সবাই ক্লাসে চলে আসলো। কিছুক্ষণ পর টিফিন টাইম শেষ হলে বেল বেজে উঠল। সব ছাত্রছাত্রীরা ক্লাসে আসার পর স্যারও ক্লাসে চলে আসলেন। তারপর একে একে বাকি ক্লাস করিয়ে ভার্সিটি ছুটি হয়ে গেল।
মায়া তার বান্ধবীদের বিদায় করে বাসার দিকে যেতে লাগলো। আর মনে মনে বলতে লাগলো আজকে যেন তামিমের সাথে আর দেখা না হয়। কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো। মাঝ রাস্তায় আসতেই সে তামিমকে তার গাড়ির ভিতর বসে থাকতে দেখল। মায়া তাড়াতাড়ি করে হাঁটা দিল কিন্তু তামিমকে পাশ কাটিয়ে যেতে পারল না। তার আগেই তামিম তাকে আটকিয়ে জিজ্ঞেস করল তার বন্ধ কোথায়। মায়া আসলে সে টিফিন টাইমের বাসায় চলে গেছে। তামিমও সমস্যা নেই, তুমি গাড়িতে উঠে বস, আমি তোমায় বাসায় পৌঁছে দিচ্ছি। মায়া না, আমি হেঁটে হেঁটেই যেতে পারবো। তামিমও উঠতে বলছি না তোমাকে। মায়া তামিমের রাগ দেখে ভয়ে ভয়ে গাড়িতে উঠে পড়ল। তারপর তামিম গাড়ি স্টার্ট দিয়ে মায়াকে ওর বাসার কাছে নিয়ে আসলো। মায়া গাড়ি থেকে বেরোতে যাবে তখনই তামিম ওর হাত ধরে ফেলে। এতে মায়া কিছুটা ঘাবড়ে যায়। তামিমও তোমার ফোনটা দাও তো। মায়া ফোন দিয়ে কি করবেন? তামিমও দিতে বলছি দাও, এত কথা বলছো কেন? রাগী কণ্ঠে। মায়া কিছু না বলে তার ফোনটা তামিমের দিকে এগিয়ে দিল। তামিমও ফোনটা নিয়ে কিছুক্ষণ কি যেন করলো, তারপর মায়ার কাছে ফোনটা দিয়ে বলল, রাতে কল দিলে কল ধরবা কিন্তু এবার বাসায় যাও। মায়া কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে বাসার ভিতরে চলে আসলো। মায়া বাসায় ঢুকে রুমে যাবে এমন সময় তার আম্মু এসে বললেন, কিরে আজ দেখলাম একটা গাড়িতে করে আসলি, তা গাড়িটা কার? মায়া হেই যা আম্মু, দেখলো কিভাবে? না মানে আসলে আমার এক বান্ধবীর গাড়ি ওটা। মায়ার মা, তোর তো কোনো বান্ধবীর গাড়ি আছে বলে আমায় বললি না কোনোদিন। তাহলে এটা তোর কোন বান্ধবীর গাড়ি? মায়া আছে আমার এক নতুন বান্ধবীর, কিছুদিন আগেই তার আব্বু তাকে এই গাড়িটা কিনে দিয়েছেন। মায়ার মা হো আচ্ছা, তুই তাহলে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য টেবিলে খাবার দিচ্ছি। মায়া আচ্ছা বলে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে আসলো। রুমে এসে একটা দম ছাড়ল, আজকে আম্মুর কাছে ধরা পড়েই যেতাম কিন্তু ভাগ্যিস একটা মিথ্যা কথা বলাতে বেঁচে গেছি। তারপর মায়া ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে বসে খাবার খেয়ে আবার রুমে চলে আসলো। রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে মায়া তামিমের কথা ভাবতে লাগল। উনি আসলেই অনেক ভালো মনের মানুষ, তা না হলে উনাকে এত মানুষের সামনে এত কিছু বলার পরেও আমায় কিভাবে মাফ করে দিলেন। ছেলেটাকে মেরেও অনেক ভালো কাজ করেছেন। মেয়েদের আর জীবনেও টিজ করতে পারবে না ওই ছেলে। কিন্তু উনি তো ভাবছেন আমি উনাকে ভালোবাসি, তাই তো উনি আমায় আজ মাফ করে দিলেন। যেদিন উনি জানতে পারবেন আমি উনাকে ভালোবাসি না, সেদিন না জানি আমার সাথে উনি কি করেন। এই রকম নানান কথা ভাবতে ভাবতে মায়া একসময় ঘুমিয়ে পড়ে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে তামিম রুমে এসে মায়ার নাম্বারে কল দেয়। কয়েকবার রিং হওয়ার পরেও মায়া যখন কল ধরল না তখন তার মায়ার জন্য চিন্তা হতে লাগলো। সে তাড়াতাড়ি করে মায়াকে একটা টেক্সট লিখে পাঠায়। এদিকে মায়া রাতের খাবার খেয়ে রুমে এসে ঢুকতেই দেখল তার ফোনের স্ক্রিনে আলো জ্বলছে। ফোনের কাছে এসে ফোন হাতে নিয়ে দেখল তামিমের নামে সেভ করা একটা নাম্বার থেকে অনেক কল এসেছে, সাথে একটা মেসেজও। মেসেজটা ওপেন করে মায়া পড়া শুরু করল। মেসেজটা পরেই মায়া বুঝতে পারল তামিমের কলটা ধরতে পারলে অনেক ভালো হতো। ভাবতে না ভাবতেই মায়ার ফোনটা আবার বেজে ওঠে। স্ক্রিনের উপর স্পষ্ট করে তামিম নামটা ভেসে উঠেছে। মায়া তাড়াতাড়ি করে কল রিসিভ করল। মায়া, হ্যালো। তামিমও জানপাখি, তোমাদের বাসার ছাদে একটু আসো তো। মায়া, ছাদে আসবো কেন? তামিমও, কারণ আমি এখন তোমাদের বাসার ছাদের দোলনার মধ্যে বসে রয়েছি। তাড়াতাড়ি আসো, আর হে আসার সময় একটা চাদর নিয়ে আসিও, ছাদে অনেক হিম পড়েছে। মায়া, কি হহ? আপনি এত রাতে আমাদের বাসার ছাদে কি করছেন? তামিমও, আহা এত কথা বল না তো, যা বলেছি তাই কর। একটা চাদর নিয়ে তাড়াতাড়ি ছাদে আসো, তারপর সব বলছি। না আসলে কিন্তু আমি তোমাদের বাসার ভিতরে চলে আসব। মায়া, হেই না না, এমন করবেন না, আপনি ওইখানেই থাকেন, আমি এক্ষুনি আসছি বলেই কল কেটে দিল। তুই আমারই থাকবি। লেখক এমন। পর্ব 6। ছাদের একপাশে দাঁড়িয়ে তামিম কাঁপছে আর তা দেখে মায়া মিটমিট করে হাসছে। হাসবে না কেন? তামিম যে একদম বাচ্চাদের মতো দাঁতে দাঁত লাগিয়ে শব্দ করে কাঁপছে, যেমনটা ছোট বাচ্চারা কাঁপে। ঘর থেকে আসার সময় তামিমের জন্য একটা চাদর নিয়ে এসেছিল মায়া। সেটা তামিমকে এসে দেওয়ার পর এখন তামিম সেটা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। তারপরও তামিমের উপর মায়ার একটু রাগ হলো। একটু রাগ নিয়ে মায়া তামিমকে বলল, মায়া, আপনার মাথায় কি বুদ্ধি জিনিসটা নেই নাকি?
এত রাতে কেউ কি এইভাবে কারো বাসার ছাদের মধ্যে আসে? এসেছেন ভালো কথা, কিন্তু একটা সোয়েটার পরেও তো আসতে পারতেন। তা না, একদম পাতলা একটা জামা পরে চলে এসেছেন। বাসার গেইটে তো তালা লাগানো, তাহলে ছাদে কিভাবে আসলেন? তামিমও এই তো ছাদের পাইপ বেয়ে বেয়ে এসেছি। মায়া কি হহ, পাইপ বেয়ে বেয়ে উঠেছেন? গাছ বেয়ে বেয়ে উঠলে মানা যেত, কিন্তু পাইপ বেয়ে বেয়ে কিভাবে উঠলেন? একটু অবাক হয়ে। তামিমও পাইপ বেয়ে উঠা আমার কাছে কোনো ব্যাপারই না। ছোটবেলায় আমি একটু বেশি দুষ্টুমি করতাম, তাই আব্বু মাঝেমধ্যে রাগ করে আমায় বাসায় বন্দি করে রাখতেন। কিন্তু আমার বাসায় একা একা বসে থাকতে ভালো লাগতো না, তাই একদিন বাসার ছাদে উঠে পাইপ বেয়ে নিচে নেমে গেলাম। সেই থেকে আমি পাইপ বেয়ে ওঠানামা শিখে যাই। মায়া, ছোটবেলার এখনো কিছু জিনিস আপনার মধ্যে রয়ে গেছে। তামিমও কি? মায়া, কিছু না। আচ্ছা এখন বলেন, এত রাতে আমাদের বাসার ছাদে কেন এসেছেন? তামিমও তোমাকে দেখার জন্য। মায়া, আমাকে দেখার জন্য মানে? প্রতিদিন ভার্সিটিতে তো দেখেনি, এখন আবার দেখার জন্য এত রাতে আমাদের বাসার ছাদে আসতে হলো কেন? তামিমও তোমাকে এতবার কল দিলাম, কল ধরলে না কেন? তুমি কল ধরছো না দেখে তোমার জন্য আমার চিন্তা হতে লাগলো। তাই তোমাকে দেখার জন্য তোমাদের বাসার ছাদে চলে আসলাম। মায়া তামিমের কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। তারপরও বলল, আরে আমি তখন খাবার খেতে ছিলাম, তাই কল ধরলে পারিনি। এইখানে চিন্তা করার কি আছে? তামিমও আছে, অনেক কিছু আছে, তা তুমি বুঝবা না। আর প্রিয় মানুষটার জন্য চিন্তা করব না তো কার জন্য করব? মায়া, কে প্রিয় মানুষ? তামিমও, কেন তুমি? মায়া, সব সত্যি জানার পরে কি আর প্রিয় মানুষ থাকব? বিড়বিড় করে। তামিমও কিছু বললে? মায়া, না কই কি বললাম, কিছু না। দেখেছেন তো, এবার বাসায় যান। তামিমও এখনো মন ভরেনি। মায়া, প্লিজ এখন যান, না হলে যেকোনো সময় কেউ ছাদে চলে আসতে পারে। আর এসে আমাদের দুজনকে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ এখন বাসায় যান। তামিমও, না আমি যাব না, বাচ্চাদের মতো করে। মায়া, এমন করছেন কেন? প্লিজ বাসায় চলে যান প্লিজ। তামিমও, না। মায়া, তামিমের এমন বাচ্চামি দেখে কি বলবে নিজেই বুঝতে পারছে না। কি করে এখন তামিমকে বিদায় করা যায় সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। হঠাৎ কারো পায়ের আওয়াজ পেয়ে মায়া একটু ভয় পেয়ে গেল। কেউ একজন এখন ছাদে আসছে। এখন কি করব আমি? যদি আম্মু অথবা আব্বু হয় আমাদের একসাথে দেখে ফেলে, তাহলে তো আমি শেষ। এদিকে তামিম আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, এক পাও নড়ছে না। হঠাৎ মায়া তাকে ধাক্কা দিয়ে দোলনার পিছনে ফেলে দিয়ে দোলনায় বসে পড়ল। তামিম কিছু বুঝে ওঠার আগেই মায়া ফিস ফিস করে বলল, প্লিজ দোলনার পিছন থেকে বের হবেন না প্লিজ। আরে আমার আম্মুটা এত ঠান্ডার মধ্যে ছাদে কি করছে? মায়ার বাবা ছাদে এসে মায়াকে ছাদের দোলনার মধ্যে দেখতে পেয়ে কথাটা বললেন। মায়া, না মানে আসলে আমার এক বান্ধবী কল দিয়েছিল, কিন্তু ঘরে নেট পাচ্ছিল না, তাই ছাদে আসলাম। দোলনার পিছন থেকে তামিম একজন বয়স্ক লোকের গলার আওয়াজ শুনে বুঝতে পারল এটা মায়ার বাবা হবে, তাই সে দোলনার পিছনটায় লুকিয়ে রইল। দোলনার পিছনে লুকানোর একটু জায়গা আছে, কেউ যদি দোলনায় বসে থাকে আর পিছনে কেউ লুকিয়ে থাকে তাহলে তাকে আর সামনে থেকে দেখা যাবে না। মায়ার বাবা, নেট পাচ্ছ না বলে ছাদে আসার কি প্রয়োজন? তোমার ঘরের বারান্দায় গিয়েও তো কথা বলতে পারতে, বারান্দায় তো আর নেটে সমস্যা হতো না। মায়া আসলে বারান্দার কথা মনেই ছিল না, মাথা চুলকাতে চুলকাতে। মায়ার বাবা, তাহলে এখন রুমে যাওয়ার বারান্দায় গিয়ে কথা বল, ছাদে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। মায়া, আব্বু তুমি যাও, আমি আসছি, আর আমার এত ঠান্ডা লাগছে না এইখানে। মায়ার বাবা, যাচ্ছি মানে এক্ষুনি যাও বলছি, রাগী সুরে। মায়া, আব্বু এসেছি যখন কথা বলেই যাই না প্লিজ, 2 মিনিট কথা বলেই রুমে চলে যাব প্রমিস। মায়ার বাবা, তোমার যা ভালো লাগে কর, আমার কি, বলেই উনি রাগ দেখিয়ে চলে গেলেন। মায়ার বাবা চলে যাওয়ার সাথে সাথেই দোলনার পিছন থেকে তামিম বের হয়ে আসলো। তামিমও আমার শ্বশুর আব্বু ছিলেন বুঝি? মায়া, তামিমের কথা শুনে ভীষণ রাগ হলো, কিন্তু তা প্রকাশ করল না। আপনি প্লিজ এখন বাসায় যান, আমি আর এইখানে থাকতে পারবো না, আমি ভীষণ ঠান্ডা লাগছে। তামিমও, কি তোমার ঠান্ডা লাগছে আগে বলবা না? আসো আমার চাদরের ভিতরে এসে ঢুকে পড়। মায়া, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, প্লিজ আপনি এখন বাসায় যান প্লিজ, মিনতির সুরে। তামিমও, ওকে যাচ্ছি, কিন্তু কাল একটু তাড়াতাড়ি ভার্সিটিতে চলে এস কেমন?
মায়া আচ্ছা আসবো এখন আপনি যান। তামিমও চাদরটা কি নিয়ে যাব? মায়া কিছুক্ষণ ভেবে দেখল এইভাবে পাতলা একটা কাপড় পরে গেলে নিশ্চয় ঠান্ডা লেগে যাবে, এর চেয়ে ভালো চাদরটা নিয়ে যাক, কাল না হয় ভার্সিটিতে গেলে আবার নিয়ে আসব। নিয়ে যান, তবে কাল ভার্সিটিতে আসার সময় চাদরটা আবার নিয়ে আসিয়েন। এটা কিন্তু আমার পছন্দের চাদর, কাউকে পরতে দেই না, আপনাকেই শুধু দিলাম। তামিমও ওকে নিয়ে আসবো এখন, তাহলে যাই। তারপর তামিম পাইপ বেয়ে নিচে নেমে গেল আর আস্তে আস্তে বাসার দেয়াল টপকে চলে গেল। মায়াদের বাসা 2 তলার, দ্বিতীয় তলাতে তারা ভাড়া থাকে, তাই পাইপ বেয়ে নিচে নামা খুব বেশি কঠিন একটা কাজ না। তামিম চলে যাওয়ার পর মায়াও ছাদ থেকে নেমে রুমে চলে আসলো। তারপর দরজাটা লাগিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে মায়া ভাবছে, ভুল করে উনাকে প্রপোজ করাতে উনি ভেবে নিয়েছেন আমি সত্যি সত্যি উনাকে ভালোবাসি, কিন্তু আমি তো একটা বাজি জিতার জন্য উনাকে প্রপোজ করেছি, ভালোবেসে নয়। আর আজকে উনি যা করলেন তা কোনো ছেলেই করবে বলে মনে হয় না। কল ধরতে একটু দেরি হওয়াতে আমাদের বাসায় চলে এসেছেন আমাকে দেখার জন্য। এটাকে তো পাগলামি ছাড়া আর কিছু বলা যায় না। না, এইভাবে চলতে থাকলে আর হবে না। উনাকে আমার সব সত্যি বলে দিতেই হবে, না হলে উনি আমার জন্য আরো পাগলামি করতে থাকবেন। কাল ভার্সিটিতে গিয়েই উনাকে সব সত্যি বলে দিব, তারপর যা হবার হবে। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ি, কাল আবার ভার্সিটিতেও যেতে হবে। তারপর মায়া কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে তামিমও তার বাসায় এসে রুমে গিয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে মায়ার দেওয়া চাদরের দিকে তাকিয়ে আছে। মায়া বলেছে এই চাদরটা তার পছন্দের চাদর, আর এটা সে কাউকেই দেয় না, কিন্তু এই প্রথম আমায় দিল। মেয়েটা সত্যি আমায় অনেক ভালোবাসে। তামিম মায়ার চাদরটা ঘায়ে জড়িয়ে মায়ার কথা ভাবতে ভাবতে ঘুমের দেশে হারিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়া প্রথমে নাস্তা করে নিল। তারপর রুমে এসে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ হাঁটার পর সে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে এসেই মায়া তামিমকে খুঁজতে লাগল। অনেকক্ষণ খুঁজার পর সে তামিমকে না পেয়ে নিরাশ হয়ে ক্লাসের দিকে যেতে লাগল। ক্লাসে এসে ঢুকতে যাবে তখনই মায়া একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাচ্ছিল, কিন্তু ছেলেটার সাথে সাথে মায়ার কোমরে ধরে ফেলে, যার কারণে মায়া মাটিতে পড়ে থেকে বেঁচে যায়। এমন সময় হঠাৎ মায়াকে কে যেন টান মেরে দাঁড় করিয়ে ছেলেটার গালে ঠাসস ঠাসস করে 2টা চর বসিয়ে দেয়। মায়া পাশে তাকিয়ে দেখে তামিম দাঁড়িয়ে আছে আর ছেলেটার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তামিমও, তোর সাহস কি করে হলো আমার জানপাখির কোমরে হাত দেওয়ার? তুই কি জানিস না যে আমি ওকে ভালোবাসি? ভাইয়া, আমি ছেলেটা বলতে না দিয়ে। তামিমও, চুপ, কোনো কথা বলবি না? তোর এত সাহস হলো কি করে আমার জানপাখির কোমরে হাত দেওয়া? তোকে তো আমি আজ বলে ছেলেটাকে মারতে যাবে তখনই মায়া ওর হাত ধরে ফেলে। মায়া, কে জানপাখি আর আপনি কাকে ভালোবাসেন হে? তামিমও, তুমি জানপাখি আর আমি তোমাকে ভালোবাসি। মায়া, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আর ছেলেটা আমায় নিচে পড়া থেকে বাঁচানোর জন্য আমার কোমরে ধরে, এইখানে ওর কোনো দোষ নেই, ও ইচ্ছা করে এমনটা করেনি। তামিমও, কি বললে তুমি আবার বল। তুমি আমাকে ভালোবাসো না? মায়া, না, আমি আপনাকে ভালোবাসি না। তামিমও, তাহলে ওই দিন যে আমায়। মায়া, ওই দিন একটা বাজি জিতার জন্য আমি একটা ছেলে খুঁজতেছিলাম তাকে প্রপোজ করব বলে। কিন্তু ভুল করে আমি আপনাকে প্রপোজ করে ফেলি। আমি আপনাকে ভালোবাসি না, প্লিজ আপনি এইসব পাগলামি বন্ধ করেন আর আমাকে সবকিছুর জন্য মাফ করে দেন। তামিমও মায়ার কথা শুনে তার পায়ের তলার মাটি সরে গেল। মায়ার কথাগুলো শুনে নিজের কানকেই বিশ্বাস করাতে পারছে না সে। তার মানে মায়া আমার সাথে ভালোবাসা নিয়ে মজা করেছে। কিন্তু আমি তো মায়াকে মন থেকে ভালোবেসে ফেলেছি। না, আমি ছাড়া বাঁচব না, আমার মায়াকে চাইই চাই। তামিমের মাথা যেন গরম হয়ে গেল মায়ার কথাগুলো শুনে। সে খপ করে মায়ার হাত চেপে ধরে আর মায়াকে পুরো ভার্সিটির সামনে টানতে টানতে ক্লাসরুমের কাছ থেকে নিয়ে যেতে লাগলো। ভার্সিটির সব ছাত্রছাত্রীরাও তামিম আর মায়ার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। মায়া, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন, আমায় ছাড়ুন বলছি, না হলে কিন্তু আমি চিৎকার করব। তামিমও, কর চিৎকার, যত পারিস তত চিৎকার কর, কিন্তু এই তামিম আহমেদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে আসবে না। মায়া তামিমের এমন কথা শুনে ভয় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো।
তামিমও মায়াকে টেনে নিয়ে যেতে কষ্ট হচ্ছিল, তাই সে মায়াকে ফিল্মের ভিলেনদের মতো খুলে তুলে নিল আর নিজের গাড়ির কাছে এসে গাড়ি খুলে মায়াকে ভিতরে ঢুকিয়ে দিল আর সেও অন্যদিক দিয়ে গাড়িতে ঢুকে পড়ল। গাড়িতে ঢুকেই সে গাড়ি স্টার্ট দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো। মায়া, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? কাপা কাপা গলায়। তামিমও একটু পরেই বুঝতে পারবে জানপাখি, আপাতত এখন তুমি একটু ঘুমাও বলেই একটা স্প্রে মায়ার মুখে মেরে দিল। স্প্রে মুখে লাগার সাথে সাথেই মায়া অজ্ঞান হয়ে সিটে পড়ে গেল। তামিম মায়ার সিট বেল্ট লাগিয়ে একটা ডেভিল হাসি দিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল। তুই আমারই থাকবি। লেখক এমন। পর্ব ৭। হঠাৎ চোখে পানির ছিটা লাগাতে মায়ার জ্ঞান ফিরে আসে। আস্তে আস্তে করে চোখ মেলে সামনে তাকাতেই দেখল তামিম ওর মাথার পাশে বসে আছে আর তার দিকে তাকিয়ে ডেভিল হাসি হাসছে। তামিমকে সামনে দেখে মায়া এক লাফে বিছানা থেকে উঠে একটু দূরে গিয়ে দাঁড়ায়। মায়া চারপাশে তাকিয়ে দেখল সে এখন যে রুমের মধ্যে আছে সেই রুমটা অনেক গুছানো। ভালো করে খেয়াল করে দেখল এটা সেই রুম যেই রুমে মায়াকে কিছুদিন আগে কিডন্যাপ করে আনার পর রাতে শুতে দেওয়া হয়েছিল। তার মানে আমাকে আজকেও আবার ওই একই জায়গায় নিয়ে আসা হয়েছে। কিন্তু কেন? উনি আমার সাথে উল্টা পাল্টা কিছু করতে চাচ্ছে না তো? ভাবতেই ভয় মায়ার গলা শুকিয়ে গেল। তামিমও কি হলো জানপাখি, এইভাবে উঠে পড়লে কেন? মায়া, আমি এখন কোথায় আছি? আমাকে কোথায় নিয়ে এসেছেন আপনি? তামিমও সেটা তোমার না জানলেও চলবে। তবে এইখানে থাকতে তোমার কোনো সমস্যা হবে না জানপাখি। মায়া, আমাকে এইখানে কেন নিয়ে এসেছেন আপনি? কি করতে চাচ্ছেন আপনি আমার সাথে? তামিমও তোমাকে সারা জীবনের জন্য নিজের করতে চাই, তাই তোমাকে আজ বিয়ে করার জন্য এইখানে নিয়ে এসেছি, স্বাভাবিকভাবে। মায়া, তামিমের কথা শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজের কানকেই বিশ্বাস করাতে পারছে না যে সে কি শুনেছে। মুখ থেকে কোনো কথাও বের হচ্ছে না, তবুও অনেক কষ্টে কাপা কাপা গলায় বলল, মানে। তামিমও মানে খুব সোজা, তুমি তো আমায় ভালোবাসো না, কিন্তু আমি তোমায় ঠিকই মন থেকে ভালোবাসি, আর তোমাকে সারা জীবনের জন্য নিজের করে নিতে আমার একটাই রাস্তা বেছে নিতে হয়েছে, সেটা হলো তোমাকে বিয়ে করে সারা জীবনের জন্য নিজের করে নেওয়ার। মায়া, তামিমের কথাগুলো শুনে যেন তার পুরো দুনিয়াটা ওলটপালট হয়ে গেছে। এখন তার কি করা উচিত সে কিছুই বুঝে উঠতে পারছে না। তামিমও আচ্ছা জানপাখি তুমি থাক, আমি একটু আসছি বলেই রুম থেকে চলে গেল। তামিম চলে যাওয়ার পর মায়া ধপাস করে বিছানায় বসে পড়ল। বসে বসে তামিমের বলা কথাগুলো ভেবে যাচ্ছে। তার এখন এই মুহূর্তে কি করা উচিত সে কিছুতেই ভেবে পাচ্ছে না। মায়া, না, আমি কিছুতেই উনাকে বিয়ে করব না। উনাকে আমি ভালোই বাসি না, তাহলে কেন উনাকে বিয়ে করব? না, আমার এখন কিছু একটা করতেই হবে, না হলে হবে না। কিন্তু আমি কি করব? একটা রুমের মধ্যে বসে থেকে কি বা করতে পারি? আমি এখন কোথায় আছি এটাও তো ভালো করে জানি না। মায়ার মাথা একেবারে হ্যাং হয়ে যাচ্ছে এইসব নিয়ে ভাবতে ভাবতে। কি থেকে কি করবে সে নিজেও বুঝে উঠতে পারছে না। প্রায় কিছুক্ষণ পর তামিম আবার রুমে এসে ঢুকলো হাতে একটা শাড়ি আর কিছু জুয়েলারি নিয়ে। এসেই ওইগুলা বিছানার মধ্যে রেখে দিল আর মায়াকে উদ্দেশ্য করে বলল, তামিমও জানপাখি, এই নাও তোমার জন্য শাড়ি আর কিছু জুয়েলারি এনেছি। মায়া, আমার জন্য মানে? এইগুলা দিয়ে আমি কি করব? কিছু বুঝতে না পেরে। তামিমও তুমি এইগুলা পরবে? কিছুক্ষণ পরেই আমাদের বিয়ে, তাড়াতাড়ি এইগুলা পরে রেডি হয়ে নাও, আমি একটু আসছি। মায়া, আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না, মরে গেলেও না। কেন আমার সাথে এমন করছেন? একটু জোরেই কথাগুলো বলল। তামিম নিজের কথাগুলো বলে চলেই যাচ্ছিল, কিন্তু মায়ার সাথে শুনে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে। মায়ার মুখ থেকে এমন কথা শুনে এবার তামিমের প্রচুর রাগ উঠে গেল। সে দ্রুতগতিতে মায়ার কাছে এসে মায়ার মুখ চেপে ধরল আর বলল, তামিমও কি বললি তুই, আবার বল। আমাকে তুই কিছুতেই বিয়ে করবি না, মরে গেলেও না। বিয়ে করবি না বলাতে একটা ভুল হয়েছে, আর মরার কথা বলাতে দুইটা ভুল হয়েছে। কিন্তু তোকে এখন এর শাস্তি দিব না। আগে বিয়েটা হোক, তারপর সব শাস্তি একেবারে পাবি। আর শেষে কি বলেছিলি আমি কেন তোর সাথে এমন করছি? তোকে আমি ভালোবাসি তাই তোর সাথে এমন করছি। তোকে এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার। ভেবেছিলাম পড়াশোনা শেষ করার আগ পর্যন্ত তোর সাথে প্রেম করব, তোকে ভালো করে বুঝব। কিন্তু তা আর হলো না।
যখন আজ ভার্সিটিতে তুই বললি তুই আমায় ভালোবাসিস না, জাস্ট একটা বাজি জিতার জন্য আমায় প্রপোজ করেছিলি, তোর এই কথাগুলো শুনে একদম আমার কলিজায় আঘাত লেগেছে। তাই তোকে এইখানে তুলে আনলাম বিয়ে করার জন্য। এই তামিম আহমেদ বাহির থেকে যতটা ভালো ভিতর থেকে ততটাই খারাপ। ভালোবাসার নামে তুই আমার সাথে মিথ্যা অভিনয় করেছিস, এর জন্য তোকে শাস্তি তো পেতেই হবে। কিন্তু সেটা বিয়ের পর, এখন না। কথাগুলো বলেই তামিম মায়ার মুখ ছেড়ে দিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে তামিম এতক্ষণ ধরে মায়ার গাল চেপে ধরে রাখায় মায়ার গাল ব্যথা করতে লাগল। মায়া বুঝতে পেরেছে ওইদিন তামিমকে ভুল করে প্রপোজ করার ফল তাকে আজ পেতে হবে। মায়া খাটের সাথে হেলান নিয়ে নিচে বসে পড়ল আর দুই হাঁটুর উপর হাত রেখে মাথা নিচু করে ভাবতে লাগলো এখন সে কি করবে। ভাবতে ভাবতে হঠাৎ একসময় মায়ার মাথায় একটা বুদ্ধি আসে। মায়া, হে বুদ্ধি পেয়েছি, এখন যে করেই হোক এইখান থেকে আমায় পালাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিভাবে পালাব? ভাবতে ভাবতে হঠাৎ মায়ার নজরে পড়ে বিছানার উপর থাকা লাল শাড়িটা, যেটা একটু আগেই তামিম তাকে পরার জন্য দিয়ে গেছিল। শাড়িটা দেখেই বোঝা যাচ্ছে বেশ লম্বা শাড়ি হবে এটা। এখন এই শাড়িটাই আমাকে পালাতে সাহায্য করবে। মায়া বসা থেকে উঠে রুমের দরজা খুলে উকি মেরে এদিক সেদিকে তাকালো। না, ভিতরে তো কাউকেই দেখছি না। উনি নিশ্চয় বাহিরে গেছেন, এটাই পালানোর একটা সুবর্ণ সুযোগ। মায়া বিছানায় থাকা শাড়িটা নিজের হাতে নিল। তারপর রুম থেকে বেরিয়ে ছাদে যাওয়ার রাস্তা খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে একসময় সে একটা সিঁড়ি বেয়ে উঠে ছাদ দেখতে পেল। ছাদ দেখতে পেয়ে মায়া তাড়াতাড়ি ছাদের মধ্যে চলে আসলো। ছাদে এসে পুরো ছাদের কোনায় কোনায় গিয়ে বাড়ির নিচ দেখতে লাগলো। বাড়িটা একটা নির্জন জায়গায় পড়েছে, আশেপাশে কোনো বাড়ি নেই, শুধু গাছপালায় ভর্তি। নিচে কোনো গার্ডও দেখা যাচ্ছে না, শুধু দুইটা গার্ড বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে। বাড়িটাও চার দেয়ালের মধ্যে বন্দী। দেয়ালগুলো এতটাও উঁচু না লাফ মেরে উঠে দেয়াল টপকে যাওয়া যাবে। মায়া শাড়িটা খুলে ধরে দেখল শাড়িটা মোটা সুতির কাপড় আর অনেক টাইটও। শাড়িটা তার ভর সহজেই নিতে পারবে। ছাদের চারপাশের দেয়ালের উপরে সিমেন্ট দিয়ে কয়েকটা ভাস্কর্য করা হয়েছে যা দেখতে অনেক সুন্দর লাগছে। নিশ্চয় এর ভিতরে রড লাগানো আছে। এইগুলোর মধ্যেই যেকোনো একটায় শাড়িটা ভালো করে বেঁধে ফেলি। তারপর মায়া ওই ভাস্কর্যের মতো জিনিসটায় শাড়িটা ভালো করে বেঁধে শাড়ির মাথাটা নিচে ফেলে দিল। 2 তলা বাসা, তাই পুরো শাড়িটায় লম্বায় হয়ে গেছে। 23 হাতের জন্য শাড়িটা মাটিতে লাগেনি। শাড়িটা কয়েকবার টেনে দেখল এত সহজে ছিঁড়বে না, এবার নিচে নামা যাক। তারপর মায়া ছাদের দেয়ার টপকে শাড়িটা ভালো করে ধরে আস্তে আস্তে নিচে নামতে লাগল। নামতে নামতে মায়া বারবার নিচের দিকে তাকিয়ে দেখছে আর কতটুকু নামতে হবে। একসময় 1 তলার কাছাকাছি আসতেই মায়া আবার নিচের দিকে তাকালো। নিচের দিকে তাকিয়ে মায়া আর নিচে নামতে পারল না, ওইখানেই আটকে গেল। কারণ নিচে যে তার জম দাঁড়িয়ে আছে, মানে তামিম। তামিম এক হাত অন্য হাতের উপরে রেখে মায়ার দিকে তাকিয়ে আছে। তার মুখে কোনো রাগের রিয়েকশন নেই, একদম স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে সে। তার এমন স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা দেখেও মায়ার বুক ধুক ধুক করে কাঁপছে। না জানি এখন নিচে নামলে তামিম ওকে কি করে। এদিকে অনেকক্ষণ ধরে শাড়ি চেপে ধরে রাখায় তার এখন হাত ব্যথা শুরু করে দিয়েছে। উপরে উঠারও কোনো শক্তি নেই তার শরীরে। উপরে উঠেও তার কোনো লাভ নেই, আবার নিচে নামা ছাড়াও তার কোনো উপায় নেই। মায়া এমন পরিস্থিতিতে পড়ে মনে মনে বলছে, মাইনকার চিপায় পড়ছিস মায়া, এবার তোর কি হবে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। তামিম বাহির থেকে আসার সময় মায়াকে ছাদে এদিক সেদিকে উকিঝুঁকি করতে দেখে ফেলেছিল, তখনই সে বাড়ির ভিতরে ঢুকে যেদিক দিয়ে মায়া নিচে নামতেছিল সেদিকে এসে দাঁড়ায়। তামিমও ওইখানেই সারাদিন বসে থাকবে নাকি নিচেও নামবে? স্বাভাবিকভাবে বলল। মায়া নিশ্চুপ, কি বলবে নিজেও বুঝে উঠতে পারছে না। তামিমও কি হলো, নিচে নামছো না কেন? মায়া এবারও চুপ। তামিমও নিচে নামবে নাকি আমি এসে নামাব? হালকা রেগে মায়া তামিমের এমন কথা শুনে একটু ভয় পেয়ে বলল, না আপনি আমায় মারবেন, বাচ্চা ফেস করে। তামিমও মারবো না, নিচে আসো। মায়া, না আপনি মিথ্যা বলছেন, আপনি আমায় মারবেন, কান্না করে দিবে এমন ভাব। তামিমও, যদি নিজের ইচ্ছায় নিচে আসো তাহলে মারবো না, আর যদি আমার তোমাকে নামাতে হয় তাহলে কি করব বুঝতেই তো পারছো। মায়া, তাহলে প্রমিস করেন আমায় মারবেন না।
তামিমও বুঝেছি তুমি নামবে না, দাঁড়াও আমি উপরে আসছি। মায়া হেই না না আমি নামছি তো এমন করেন কেন? তামিমও হুম তাড়াতাড়ি। তারপর মায়া আস্তে আস্তে নিচে নেমে পড়ল। নিচে নেমে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তামিমও মায়ার কাছে গিয়ে ওর হাত চেপে ধরে ওকে উপরে নিয়ে আসতে লাগল। মায়া আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তামিমও কোনো কথা বলবে না, চুপ থাক হালকা রাগী কণ্ঠে। মায়া তামিমের কথা শুনে কিছু বলার সাহস পেল না। এদিকে তামিম মায়ার হাত ধরে ওকে আগের রুমে নিয়ে আসলো যেখানে তাকে একটু আগেও এনে রাখা হয়েছিল। রুমে এসে তামিম দরজাটা বন্ধ করে মায়ার কাছে এসেই মায়ার গালে সজোরে দুইটা চড় বসিয়ে দিল। চড় খেয়ে মায়া সাথে সাথে নিচে পড়ে গেল। মায়া আপনি আমায় মারলেন কেন? গালে হাত দিয়ে। তামিমও মায়ার কথা শুনে মাথাটা আরো গরম হয়ে গেল। সাথে সাথে সে মায়ার কাছে গিয়ে মায়ার গাল চেপে ধরল আর বলল, তোর এত সাহস কিভাবে হলো আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার? তোকে কি বলে গিয়েছিলাম শাড়িটা পরে রেডি হয়ে থাকবি? কিন্তু তুই শাড়িটা না পরে পালিয়ে যেতে চাচ্ছিলি। জানিস কত দামি ছিল শাড়িটা, আর কত পছন্দ করে কিনে এনেছিলাম তোর জন্য। কিন্তু তুই সেই শাড়িটা নষ্ট করে ফেললি। তোকে তো এখন এর শাস্তি পেতেই হবে। কথাগুলো বলেই তামিম তার পেন্টের বেল খুলে মায়াকে মারতে শুরু করল। মায়া অনেকবার তামিমের কাছে মাফ চেয়েও তার মন গলাতে পারল না। বেল্টের অনেক বাড়ি খাওয়াতে বেচারি মায়া আর থাকতে পারল না, সেখানেই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। মায়া নড়াচড়া করছে না দেখে তামিম বুঝতে পারল মায়া অজ্ঞান হয়ে পড়েছে। তামিম তাড়াতাড়ি করে মায়াকে কুলে তুলে বিছানার উপর শুইয়ে দিল, তারপর তার পরিচিত এক ডাক্তারকে ফোন করে বাগানবাড়িতে চলে আসতে বলল। কিছুক্ষণ পর ডাক্তার আসলো আর মায়াকে ভালো করে চেক আপ করে কিছু ঔষধ লিখে দিয়ে চলে গেল। তামিম তার একটা গার্ডকে ডেকে ঔষধগুলো এনে দিতে বলল। বিকাল 4টার সময় হঠাৎ মায়ার জ্ঞান ফিরে আসে। মায়ার পাশেই তামিম বসেছিল। মায়ার জ্ঞান ফিরতে দেখে তামিম মায়ার হাত চেপে ধরে বলল, তামিমও জানপাখি এখন কেমন লাগছে তোমার? মায়া তামিমের দিকে তাকাতেই সেই মাইরের কথা মনে পড়ে গেল। সে ভয়ে ভয়ে বলল, এখন ভালোই লাগছে। তামিমও আচ্ছা তাহলে এবার উঠে এই খাবারগুলো খেয়ে নাও, মায়ার জন্য রেস্টুরেন্ট থেকে অনেক আগেই খাবার এনে রেখেছিল সে। তারপর সে মায়াকে উঠিয়ে খাবার খাইতে দিতে লাগল। মায়াও চুপচাপ খেয়ে যেতে লাগল। সবটুকু খাবার শেষ হলে তামিম মায়াকে কয়েকটা ঔষধ খাইয়ে দিল। তামিমও জানপাখি আমি এখন নিচে যাচ্ছি আর তোমাকে রেডি করার জন্য 2জন মেয়ে পাঠাচ্ছি, তুমি রেডি হয়ে নিও কেমন? মায়ার মাথায় হাত বুলিয়ে। মায়া রেডি হব কেন? তামিমও একটু পরে আমরা বিয়ে করব তাই। মায়া আমি আপনাকে। তামিমও হে তোমার আমাকেই বিয়ে করতে হবে। আমি এখন যাচ্ছি, ওরা আসলে কিন্তু কোনো ধরনের হইচই করবা না বলে দিলাম। লক্ষ্মী মেয়ের মতো তৈরি হয়ে নিবে ওকে। মায়াকে আর কিছু বলতে না দিয়ে তামিম রুম থেকে বেরিয়ে গেল। মায়ার এখন কি করা উচিত বুঝতে পারছে না। একবার পালাতে গিয়ে ধরে পড়েছে আর যা শাস্তি পেয়েছে এর জন্য, মায়ার তো এখন পালাতেও ভয় করছে। কিছুক্ষণ পর মায়ার রুমে 2টা মেয়ে আসলো আর মায়াকে উঠিয়ে সাজাতে লাগলো। মায়াকে সাজানো হয়ে গেলে ওরা আবার রুম থেকে চলে গেল। ওরা রুম থেকে বের হওয়ার কিছুক্ষণ পর তামিম আবার রুমে এসে ঢুকলো। তামিমও বাহ খুব সুন্দর লাগছে তো আমার জানপাখিকে। নিচে চল কাজী চলে এসেছে। মায়া আমার একটা কথা শুনুন প্লিজ। তামিমও এখন কোনো কথা হবে না, একেবারে বিয়ের পর বলিও যা বলার। এখন নিচে চল বলেই মায়াকে কুলে তুলে নিচে নিয়ে আসলো। তারপর একটা বৃদ্ধ লোকের সামনে নিয়ে মায়াকে বসিয়ে নিজেও মায়ার পাশে বসে পড়ল। তারপর কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলল। কাজী সাহেব তামিমের কথায় একটা পেপারে কিছুক্ষণ লিখালিখি করে তামিমের দিকে পেপারটা এগিয়ে দিয়ে তামিমকে পেপারটায় সাইন করতে বললেন। তামিম সাইন করে দিলে কাজী সাহেব মায়ার দিকে পেপারটা এগিয়ে দিয়ে মায়াকে পেপারটায় সাইন করতে বললেন। মায়া কি করবে নিজেই বুঝতে পারছে না। অসহায় হয়ে একবার তামিমের দিকে আরেকবার কাজীর দিকে তাকাচ্ছে। তামিমও মায়ার এমন আচরণে রাগ উঠে গেল, মায়াকে জোরে একটা ধমক দিয়ে বলল, পেপারে সাইন কর। মায়া তামিমের ধমক শুনে ভয় পেয়ে গেল। আর উপায় না পেয়ে কাপা কাপা হাতে পেপারে সাইন করতে যাবে ঠিক তখনই কেউ একজন চেঁচিয়ে বলল, এই বিয়ে হবে না, বন্ধ কর এই বিয়ে। হঠাৎ কারো এমন কথা শুনে তামিম আর মায়া দুজনেই চমকে উঠল। তামিম সামনের দিকে তাকাতেই বড় ধরনের একটা শক খেল।
তুই আমারই থাকবি। লেখক এমন। পর্ব 8। মায়া তামিমের ধমক শুনে ভয় পেয়ে গেল। আর উপায় না পেয়ে কাপা কাপা হাতে পেপারে সাইন করতে যাবে তখনই কেউ একজন চেঁচিয়ে বলল, এই বিয়ে হবে না, বন্ধ কর এই বিয়ে। হঠাৎ কারো এমন কথা শুনে তামিম আর মায়া দুজনেই চমকে উঠল। তামিম সামনের দিকে তাকাতেই বড় ধরনের একটা শক খেল। তামিমও, আব্বু তুমি এইখানে? অবাক হয়ে। তামিমের বাবা, কেন এইখানে, আমি আসতে পারবো না নাকি? তামিমও, না মানে তুমি হঠাৎ এইখানে কেন আসলে? তামিমের বাবা, হাসছি তোদের বিয়ে আটকাতে। কি ভেবেছিস তুই, একটা মেয়ের অমতে তুই তাকে জোর করে বিয়ে করে ফেলবি আর আমি তার কিছুই জানবো না? রকি ছেলেটাকে আমি এই জন্যই তোর সাথে রাখি যাতে সে আমায় সবসময় তোর খবর দেয়। তুই কি করিস কি না করিস সে আমায় সবকিছু বলে। আজকে ওকে ফোন করার পর সে আমায় এইসব বলল, তাই আমি সোজা অফিস ছেড়ে এইখানে চলে আসলাম। তামিমও, আব্বু আমরা দুজন একে অপরকে ভালোবাসি। তোমার বিশ্বাস না হলে তুমি মায়াকে জিজ্ঞেস করে দেখতে পার। তামিমের বাবা, তাই নাকি? এই মেয়েও যা বলছে তা কি সত্যি? তোমরা কি একে অপরকে ভালোবাসো? সত্যি করে বল আমায়। মায়া এখন তার কি বলা উচিত বুঝে উঠতে পারছে না। যদি হ্যাঁ বলি তাহলে যদি উনার আব্বু আমায় উনার সাথে বিয়ে দিয়ে দেন। আর যদি না বলি তাহলে তো তামিম ভাইয়া আমায় আস্ত রাখবেন না। এখন আমি কি বলবো? মনে মনে। তামিমের বাবা, হেই চুপ করে আছো কেন? তোমরা কি একে অপরকে ভালোবাসো? হ্যাঁ অথবা না, কোনটা? মায়া অনেক ভাবার পর মাথা নাড়িয়ে না বলে দিল। তামিমের বাবা, তার মানে তুমি মেয়েটার অমতে তাকে বিয়ে করতে চাচ্ছিলে? তামিমও, না আব্বু বিশ্বাস কর আমরা সত্যি একে অপরকে ভালোবাসি। ও হয়তো তোমার সামনে সত্যিটা বলতে ভয় পাচ্ছে কিন্তু বিশ্বাস কর আমি সত্যি বলছি। এই মায়া, আব্বুকে বল না তুমি আমায় ভালোবাসো, প্লিজ একবার বল। মায়া একবার তামিমের দিকে তাকালো, আরেকবার তামিমের বাবার দিকে তাকালো। তারপর হঠাৎ বসা থেকে উঠে দৌড়ে তামিমের আব্বুর পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান। উনি আমাকে এইখানে তুলে এনে জোর করে বিয়ে করতে চাচ্ছিলেন। আমি একবার পালিয়েও গেছিলাম কিন্তু উনি আমায় পালাতে দেখে ধরে ফেলেন। তারপর আমাকে ওই উপরের রুমে নিয়ে আমায় 2টা চড় মারেন আর উনার বেল্ট দিয়ে আমায় অনেক মেরেছেনও। এই দেখেন বেল্টের বাড়ি খেয়ে আমার হাত একেবারে ফুলে গেছে। কাদো কাদো গলায় কথাগুলো বলে তামিমের বাবাকে তার হাত দেখালো। তামিমের বাবা মায়ার হাতের দিকে তাকাতেই উনার খুব খারাপ লাগলো। মেয়েটাকে মনে হয় পশুর মতো মেরেছে তার ছেলেটা। ছি, তোমার থেকে আমি কখনো এটা আশা করিনি। তুমি কিভাবে পারলে একটা মেয়ের সাথে এত নিষ্ঠুরভাবে আচরণ করতে? তামিমও, আব্বু আমি ওকে ভালোবাসি অসহায়ের মতো। তামিমের বাবা, ওকে তুমি ভালোবাসো কিন্তু ও তো তোমায় ভালোবাসে না, তাহলে কেন তুমি ওকে বিয়ে করতে যাচ্ছিলে? ওকে বিয়ে করে তুমি সুখী হতে পারবে কিন্তু ও কি সুখী হতে পারবে? তামিমও নিশ্চুপ মাথা নিচু করে বসে আছে। তামিমের বাবা, তোমার বাসা কোথায় মা? মায়া এই জায়গায়, মাথা নিচু রেখে। তামিমের বাবা, তারপর তিনি একটা গার্ডকে ডেকে বললেন, এই মেয়েকে গাড়ি করে ওর বাসায় দিয়ে আয়। যাও মা, ওই লোকটা তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। আর আমার ছেলের এমন নিষ্ঠুর আচরণের জন্য আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি আমার ছেলেকে মাফ করে দাও। মায়া কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামিমের বাবা, আচ্ছা এখন তুমি যাও, ওই লোকটা তোমায় তোমার বাসায় পৌঁছে দিবে। মায়া একবার মাথা তুলে তামিমের দিকে তাকিয়ে দেখল সে তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সে যেন চোখের ইশারায় তাকে বলছে, যেও না আমায় ছেড়ে প্লিজ। কিন্তু মায়া আর এসবে না তাকিয়ে মাথা নিচু করে গার্ডটার সাথে বাহিরে চলে এলো। তারপর গার্ডটা মায়াকে গাড়িতে উঠায় ওর বাড়ির ঠিকানা জেনে ওকে নিয়ে বাগানবাড়ি থেকে বেরিয়ে আসলো। তামিমও, আব্বু তুমি মায়াকে ওর বাসায় পাঠিয়ে দিলে কেন? তামিমের বাবা, তো কি করব, মেয়েটাকে এইখানে লুকিয়ে রাখব। আর তুই কিভাবে পারলি মেয়েটার উপর এমন নির্যাতন করতে? তামিমও, আব্বু আমি ওকে সত্যি ভালোবাসি। ও পালিয়ে যাচ্ছিল দেখে আমার মাথা গরম হয়ে যায়। তাই রাগের মাথায় তার সাথে এমন আচরণ করে ফেলেছি। তামিমের বাবা, মেয়েটাকে যে ভালোবাসো তা মেয়েটার পরিবার সম্পর্কে কোনো কিছু জান? নাকি মেয়েটার ব্যাপারে কোনো কিছু না জেনেই তাকে ভালোবেসে ফেললে? তামিমও, না আব্বু আমি ওর আর ওর পরিবার সম্পর্কে ভালো করে জেনে নিয়েছি। ওর বাবার নিজের কয়েকটা ব্যবসা আছে। তারা আমাদের মতো ধনী না হলেও মধ্যবিত্ত পরিবারের উপরের লেভেলে আছে।
তামিমের বাবা, এমন মেয়েকে আমি কখনো নিজের ছেলের বউ বানাবো না। কারণ তোমার বিয়ে অনেক আগে থেকেই আমার বন্ধু শফিকের মেয়ের সাথে ঠিক করা। ওর মেয়ে বর্তমানে ইংল্যান্ডে আছে আর ওইখানে পড়াশোনা করছে। তার এখন ফাইনাল পরীক্ষা চলছে। 1 মাস পর তার পরীক্ষা শেষ হলে সে দেশে আসবে। তারপর তোমাদের বিয়ের তারিখ ঠিক করে বিয়ে করানো হবে। তুমি যত উচ্চ বংশের পরিবারের মেয়েকেই ভালোবাসো না কেন, তোমার বিয়ে আমার বন্ধুর মেয়ের সাথেই হবে, আর এটাই ফাইনাল। আর আমি যে কখনো আমার কথার বরখেলাফ করি না, এটা তুমি ভালো করেই জান। আমি অফিসে যাচ্ছি, কিছুক্ষণ পর একটা জরুরি মিটিং আছে। তুমি তাড়াতাড়ি বাসায় চলে যেও, বাড়িতে আজ তোমার আম্মু একা। একনাগাড়ে কথাগুলো বলেই রফিক আহমেদ বাগানবাড়ি থেকে বেরিয়ে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আবার অফিসে চলে আসলেন। তামিম তার বাবার কাছ থেকে এইসব কথা শুনে থ হয়ে ওইখানেই বসে আছে। তার চারপাশে যেন সবকিছু ভেঙে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। কি বলে গেলেন আব্বু এইসব? আমার বিয়ে উনার বন্ধুর মেয়ের সাথে ঠিক করা, অথচ আমি এইসবের কিছুই জানি না। যেদিন মায়া আমায় প্রপোজ করেছিল ওই দিন থেকেই আমার পুরো হৃদয়টা জোরে মায়া জায়গা করে নিয়েছে। মায়াকে ছাড়া যে আমি অন্য কাউকে নিজের জীবনে ভাবতেও পারবো না। মেয়েটাকে সত্যি মন থেকে ভালোবেসে ফেলেছি আমি। ওকে যদি এই জীবনে না পাই তাহলে আমি বেঁচে থেকে কি করব? আবার ও যদি আমার না হয় তাহলে আর কারো হতে পারবে না। বিয়ে যদি করতেই হয় তাহলে মায়াকেই করব, অন্য কাউকে নয়। দরকার হলে মায়াকে আবার জোর করে উঠিয়ে এনে বিয়ে করব, কিন্তু মায়াকে অন্য কারো হতে দিব না, আবার নিজেও অন্য কাউকে এই জীবনে জায়গা দিব না। এদিকে তামিমের বাবার গার্ডটা মায়াকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মায়া বাড়ির গেট খুলে ভিতরে ঢুকে বাসার দরজাটা খুলে আস্তে আস্তে নিজের রুমে যেতে লাগল। মায়াকে বাসায় ঢুকে রুমে যেতে দেখে মায়ার আম্মু রহিমা বেগম দৌড়ে এসে মেয়ের সামনে দাঁড়ালেন। মায়ার মা, কিরে সারাদিন ধরে কোথায় ছিলি? আর তুই এত সেজেগুজে কোথা থেকে আসলি? বিয়ের হয় বউয়েরা যেভাবে সাজে তুইও তো দেখছি ঠিক তেমনই সেজেছিস। মায়ের কথা শুনে এখন কি জবাব দিবে বুঝে উঠতে পারছে না। সত্যিটা বললে আবার বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। না, আম্মুকে সত্যি বলা যাবে না, কোনোরকমে একটা মিথ্যা বলে বুঝিয়ে নেই তাহলেই হবে। মায়ার মা, কিরে চুপ করে আছিস কেন, কথা বল। এইভাবে সেজেগুজে কোথা থেকে এসেছিস? মায়া, আসলে আম্মু ভার্সিটিতে আজ একটা অনুষ্ঠান ছিল, তাই ওইখানে বান্ধবীদের সাথে সেজেছিলাম আর কি। মায়ার মা, তা এইসব কোথায় পেলি? মায়া, ভার্সিটির স্যারেরাই দিয়েছে পড়ার জন্য। মায়ার মা, তা এইসব আবার বাসায় নিয়ে আসলি কেন? মায়া, তাড়াহুড়ো করে চলে এসেছি, কাল ভার্সিটিতে গেলে আবার নিয়ে যাব এইসব। মায়ার মা, হো হ হ, আচ্ছা তাহলে তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য টেবিলে খাবার দিচ্ছি। মায়া, আম্মু আমি ভার্সিটির অনুষ্ঠানেই খেয়ে এসেছি, আমার আর ক্ষুধা নেই। মায়ার মা, আচ্ছা তাহলে তুই রুমে গিয়ে রেস্ট নে। মায়া, আচ্ছা আম্মু। মায়া তার রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তার আম্মু তাকে ডাক দিয়ে দাঁড়াতে বললেন। মায়ার মা, তোর হাতে এইসব কিসের দাগ মায়া? দেখে মনে হচ্ছে কেউ বেল জাতীয় কোনো জিনিস দিয়ে মেরেছে। মায়ার হাত দেখতে দেখতে মায়া, হেই যা, ধরা খেয়ে গেলাম না তো আবার? না না আম্মু, এইসব কিছু না, আসলে এইসব রং লাগিয়েছি। মায়ার মা, আমাকে মিথ্যা বলে তুই বোঝাতে পারবি না। সত্যি করে বল এইসব কিসের দাগ? মায়া, আসলে ভার্সিটির ছাদ থেকে সিঁড়ি বেয়ে নামার সময় সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, এইগুলা সেটারই দাগ। মায়ার মা, কিন্তু দেখে তো মনে হচ্ছে। মায়া, আম্মু আমার শরীর খুব ক্লান্ত লাগছে, আমি রুমে গেলাম। কথাটা বলেই মায়া নিজের রুমে চলে আসলো। রুমে এসে বুকে হাত দিয়ে কয়েকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে ঢুকে শাড়ি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলো শরীরের কোথায় কোথায় দাগ পড়েছে। শরীরের অনেক জায়গাতেই বেল্টের দাগ পড়েছে। পড়বে না কেন, যা জোরে জোরে বাড়ি মেরেছে তার শরীরে। রাতের বেলা খাবার খাওয়ার সময় মায়ার আব্বু মায়ার হাতে দাগ দেখে জিজ্ঞেস করলেন, এটা কিসের দাগ? মায়া তখন তার আব্বুকে ওই কথা বলল যা তার আম্মুকে বাসায় ফিরে বলেছিল। মানে সিঁড়ি থেকে পড়ে গিয়ে এমন হয়েছে আর কি। মায়ার বাবা আর কিছু না বলে মায়াকে দাগের জায়গায় মলম লাগিয়ে নিতে বললেন। খাবার খাওয়া শেষ হলে মায়া রুমে এসে ঘুমিয়ে পড়ে। শরীরের বিভিন্ন জায়গায় বেল্টের দাগ পড়ায় মায়া 2 দিন ভার্সিটিতে যায়নি। মায়াকে 2 দিন ভার্সিটিতে না দেখে তামিম তো পুরো পাগল হয়ে গেছে।
ভার্সিটিতে এসে সবসময় শুধু মায়াকেই খুঁজতে থাকে কিন্তু তাকে কোথাও পায় না। অবশেষে তৃতীয় দিনের দিন মায়া ভার্সিটিতে যায়। মায়াকে ভার্সিটিতে দেখেই তামিম দৌড়ে মায়ার সামনে এসে দাঁড়ায় আর বলল, বাকি অংশ পরের পর্বে।